অলরাইট ডিয়ার লিসনার্স, ও মাই গড। আচ্ছা, এই মুহূর্তে কালো দেখা যাচ্ছে আমাকে আর গুরুকে অসম্ভব রকমের। প্লিজ আপনি লাইটটা জ্বালান তাড়াতাড়ি। মান ইজ্জত সব শেষ হয়ে গেছে। কেন বলতেছি আমাদের ন্যাচারাল ও মাই স্কিন গড, এরকম। স্পটলাইট কোথায়? হাই 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 হাই, এই কেমন চেহারা। অলরাইট ডিয়ার লিসনার্স, এই যে দেখেন আমরা কত সুন্দর। আমরা এই মুহূর্তে ফেসবুকে লাইভও চলে আসছি, একটু জানতে। Who says you man যে এটা অন কাইন্ড অফ রেসিজম যে কে? ব্ল্যাক মানে অসুন্দর আর মানে সুন্দর। ও না, কাম অন, আমি ব্ল্যাক পছন্দ করি। আই লাইক ইউর স্কিন কালার, ইউ নো, ইট সিমস লাইক আ চকলেট। হ্যাঁ, আমার ওটা ভালো লাগে, বাট এমনি বললাম আর কি, আর কিছু না। বাট মেয়েটাকে কত সুন্দর লাগতেছে, হ্যাঁ লিজাকে। হ্যাঁ, ভাগ্যিস ওর চোখ আর কপাল দেখা যাচ্ছে, রাইট। ব্ল্যাক এই যে নেকাব সে ওয়্যার করেছে সেখানে। ওই যে ইরানিয়ান কিছু মেয়ে থাকে না, রাইট। অসম্ভব রকমের একটা কল্পনা কাজ করে যে ইস যদি নেকাবটা খুলতে কত সুন্দর দেখাতো। একটু তাকায় দেখো, আমি বাড়ায় বলতেছি কিনা দেখো যে দেখো লাইভ শেষ হলে দেখে চোরের মতো নিবে। খুঁজকি বেরে দেখো। ওই যে ঠিক আছে, ওকে যাই, যেটা আপনাদের কাছে আমাকে ভালো লাগছে এটাই তো আমার অনেক। না, Okay, এটা আপনার গল্পে অনেকটা আপনি এমনি সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি গল্পে। হ্যাঁ, খুব বেশি কিন্তু সময় পাওয়া যাবে না। হ্যাঁ চলেন আমরা চলে যাই। সে তখন ইন্টার, থ্যাঙ্কস টু দ্য টেকনিক্যাল টিম। কি নাম? সে তখন মোবারক ভাই। মোবারক, থ্যাংক ইউ বাপ। ওকে। তো তখন সে ইন্টার পরে, আমি তখন ক্লাস 6 এ এডমিশন দিব এরকম। তো আমাকে খুব পছন্দ করে, আমাকে আমার সাথে দেখা করে, কথা বলার ট্রাই করে। তো আমি ওই সময় আমি মেলা ছোট, এগুলো আমার কাছে মানে কিরকম লাগতো, যেহেতু আমার বড় বোন আছে আর এগুলো ভালো লাগতো না। এরকম করতে করতে মানে প্রতিনিয়ত আমার সাথে দেখা করার চেষ্টা করতো। তো মাঝে মধ্যে আমি কথা বলতাম, আমার বাটন ফোন ছিল, মানে আমি খুব আগে থেকেই ফোন ইউজ করি, মানে বাটন ফোন থেকে শুরু করে। তো এরকম মাঝে মাঝে আমাকে ফোন করতো, ফোনে কথা হইতো 1-2 মিনিট বা 5 মিনিট এরকম কথা হতে। যেমন ওর, আমি যখন ক্লাস এরকম 6 এ ভর্তি হই, ভর্তি হওয়ার পর 6 এ ভর্তি হই, 6 এ ভর্তি হওয়ার পর ক্লাস 6 শেষ করি, 7 এ উঠি। 7 এ ওঠার শেষের দিকে তখন তো একটু বড়, মানে একটু তো বোঝা দিছি যে আসলে একটা মানুষ কি করে। তখন আমি ওকে বললাম কি, আচ্ছা আপনি তার থেকে একটা জব ট্রাই করেন, তারপরে এটা পরে দেখা যাবে। তারপরে সে করে কি, সে ভালো স্টুডেন্ট, সে গোল্ডেন প্লাস পেয়ে সে মানে উত্তীর্ণ হয়। তারপরে সে ডিফেন্সে, আর্মিতে অ্যাপ্লাই করে, সেখানে সে প্রথম মাঠ করেই সে সেখানে 3 নম্বরে ছিল। তারপরে হওয়াতে তার চাকরি হয়ে যায়। তারপরে সে ওই মাটাট করার পর বাড়িতে আসে, কিন্তু তার বাবা চাকরিতে সে মানে পছন্দ করে না, সে আরো পড়াশোনা করবে, ভালো ওয়েতে যাবে। তারপরে সে গেছে, যাওয়ার পরে তারপরে সে যখন ট্রেনিং এ যাবে, তো ট্রেনিং এ যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গেছে যে তুমি আসলে, আমি তো ট্রেনিং এ যাচ্ছি, আমি আসার পর মানে আমি আসা পর্যন্ত তুমি বিয়ে করো না, এই কথাটা আমাকে বলে গেছে। আমি বলছি এটা কোনো কথা হলো, আমার বোন আছে, আমি কিভাবে হ্যাঁ আমি বোনকে রেখে আমি কিভাবে বিয়ে করি, এরকম হয়েছে। তারপরে সে আমাকে ট্রেনিং এ যাওয়ার পর প্রথম 1 সপ্তাহ আমার সাথে যোগাযোগ করতে পারি নাই, এটা ওখানে ফর্মালিটিস। তারপরে শুক্রবার আমাকে ফোন করে, সাপ্তাহিক ছুটি থাকে শুক্র শনি, ফোন করে আমার সাথে 3-4 মিনিট কথা বলছি। তারপর প্রত্যেক সপ্তাহে আমার সাথে কথা বলে, মানে আমি যতটুকু কথা বলি সে অবশ্য আমার সাথে কথা বলার ট্রাই করে, কথা বলতে চাই। তো আমি সেভাবে সময় দিই না, ওই যে সাময়িক যে 2-4 মিনিট এরকম কথা বলি। তারপরে এরকম তার সাথে মাঝে মধ্যে কথা, তার সাথে শুধু আমার ফ্রেন্ডশিপ, কোনো তারে আমার ভালো লাগে না বা তার ভালো লাগে, সে আমাকে ওপেনলি বলছে। এরকম করতে করতে সে তার ট্রেনিং 6 মাস শেষ হওয়ার পরে সে আসে, তার আমার সাথে দেখা করে। তো আমাদের বাসা থেকে তার বাসা ছিল একটু দূরে, বলতে পটুয়াখালীতে। তো থাকতো আমাদের ওখানে, মানে জবের ক্ষেত্রে ওরা বরিশালে থাকতো জবের ক্ষেত্রে, আর আমাদের মানে এলাকাতে ওর আবার রিলেটিভ আছে, এর মাধ্যমে ওর সাথে আমার দেখা টাকা। তারপরে হচ্ছে ওর আমার সাথে দেখা করে ট্রেনিং শেষ করে আসে, দেখা করার পর মানে আমার সাথে দেখা করতে আসে। আসার পর সে আমাকে হাতে একটা ব্যাগ দেয়, মানে শপিং ব্যাগে প্যাক ট্যাক করা। তারপরে বাসায় আমার আম্মু ছিল, আমি বাসায় এটা আনপ্যাকিং করি যে সবার সামনেই। একটা ডায়েরি ছিল, কলম ছিল আর সামথিং কিছু ছিল। তারপর ডায়েরিতে অনেক কিছু লেখা ছিল, যে আমাকে পছন্দ করে, মানে এই এভরিথিং অনেক কিছু লেখা। তার মনের যত ভাষণা ছিল আমাকে যেটা বলতে পারে নাই, সেগুলো মানে ডায়েরিতে সে লিখে রাখে। এরকম চলতে চলতে দেখি যে আমার প্রতি সে খুব কিন্তু আমার তখন এগুলো ভালোই লাগতো না, যে আমি কেন তার সাথে সম্পর্কে যাব,
আর আমার তখন ইচ্ছে ছিল যে আমি ভালো করে পড়াশোনা করব, তো আমিও স্টুডেন্ট মোটামুটি ভালো, ওই এ গ্রেড পেয়ে মানে উত্তীর্ণ হই। যাই হোক, তো আমার ওই ইন্টেনশন ছিল ওটা যে আমি পড়াশোনা করে মানে এরকম ইন্টেনশন ছিল। যাই হোক, করতে করতে আমি এসএসসি শেষ করি। তারপরে তার সাথে আমার এরকম কথা প্রতিনিয়ত হয়, কিন্তু সে আমার মানে কখনো জোর করে না যে তুমি আমার কেন ভালোবাসো না, আমি তো চাকরি করি, আমি তোমার খাওয়াইতে পারবো, মানে এগুলো কখনো আমাকে বলে না। সে আমাকে পার্সোনালি পছন্দ করে, কি কারণে যে আমাকে পছন্দ করে এটা আমি জানি না। এরকম হওয়াতে সে 2018 লাস্টে এরকমই হবে, মানে লাস্টে দিন তারিখ তো আমার আসলে ভুলে গেছি। তখন ও কিছু একটা ওষুধ খেয়ে ঘুমে মানে একদম অসুস্থ হয়ে যায়। তারপরে ইয়াতে বরিশাল মেডিকেলে ভর্তি ছিল। তখন ওর বোনের সাথে আবার আমার কথা, ওর আম্মার সাথেও আমার কথা হইতো, মানে কথা বলাই দিছে। কথা হওয়াতে তখন ওর বোন বলে যে রিনাপু এরকম আমার ভাইয়া তো অনেক অসুস্থ। আমি বলছি কেন, কি হয়েছে? তখন বলতেছে এরকম এরকম আমার ভাই কি খাইছে জানি না, এরকম অসুস্থ হয়ে পড়ছে, বরিশালে নিয়ে গেছে। তখন আসলে আমার খারাপ লাগছে যে আসলে একটা মানুষ কি কারণে এটা করছে, কিন্তু আমি বুঝতে পারি নাই কারণ এটা ছিল। কারণটা তখন হচ্ছেন আপনি? হ্যাঁ, কারণটা ছিলাম আমি। তখন এরকম সুস্থ যখন হয়েছে, তখন আমাকে মানে আমার সাথে ও বলছে যে এরকম এরকম তুমি আমাকে কেন পছন্দ করো না, আমার কি নাই, আমি তো চাকরি করি, এরকম এভরিথিং আমাকে অনেক কিছু বলছে। তো আমি বলছি ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি আমাকে বিরক্ত করতে পারবে না, ফ্যামিলির মাধ্যমে হবে, আমি আমার বাসায় বলবো, এরকম বলছে। ও খুব খুশি, খুব খুশি যে আমি ওর কথাতে মানে আমি ওকে কথা দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব। এত বছর ধরে যে মানুষটা আপনার পিছনে ছিল। হ্যাঁ, তারপরে বলাতে তো খুব খুশি ও, ঠিকভাবে মানে ও ওর ভাবে চলতেছে। তারপর আমার সাথে কথা বলতেছে। তো আমি যদি বলি যে তুমি আমাকে ফোন করবে না, সে আমাকে ফোন করতো না, যেহেতু আমি তাকে বলছি। এটার কারণে সে আমাকে ফোন করতো না। তারপরে মাঝে মাঝে কথা হইতো, বা আমি যখন বলতাম যে ফোন কাইটে দিতাম, ওই একবারই, আর দ্বিতীয়বার আমাকে ফোন করতো না। দ্বিতীয়ত এরকম করতে করতে তারপরে তো 19 সাল চলে আসে। 19 সালে একবার ছুটি আসছে। তো একবার ছুটি আসাতে তখন আমি আমাদের ভান্ডারিয়া মানে থানা পার্ক আছে, ওখানে আমি আমার একটা ফ্রেন্ড, ওরা সবাই ঘুরতে গেছি। ঘুরতে যাই, ওই হচ্ছে ওর সাথে আমার লাস্ট দেখা, লাস্ট দেখা। তো অনেক কথা টথা হয়েছে, খুব ভালোই সময়টা কাটাইছি। বান্ধবী, তারপর আমরা সবাই একদম ওটা বলা যায় ফ্রেন্ডলি ভাবে খুব ভালো একটা সুন্দর একটা সময় কাটাইছি, মানে ওই মুহূর্তটা। তারপরে হচ্ছে ওর ছুটি শেষ, 10 দিনের ছুটি পায়, 3 মাস পর 10 দিন ছুটি চলে গেছে ইউনিটে। তারপরে ওর সাথে আমার কথা হইতো 19 সালের শেষের দিকে, এপ্রিল না মে মাসে এরকম টাইমটা হবে। ওই করোনা সরি ওই যে ডেঙ্গু শুরু হয়েছিল। তো ডেঙ্গু শুরু হয়েছে তখন মানে ও আমারে বলতো কি যে সাবধানে থাইকো, মশারি টশারি টানাইয়া থাকবা, বিশেষ করে সন্ধ্যা মানে মাগরিবের টাইম আর সকালবেলা ভোরবেলা সাবধানে থাকবা, এরকম এরকম সব জায়গায়। তারপরে আল্লাহ ভরসা এরকম আমাকে বলতো। আমি বলছি আল্লাহ ভরসা, সমস্যা নাই। ওই তখন 19 সালে আমার বড় অপুর ডেঙ্গু হয়। বড় অপুর ডেঙ্গু হয়, তার একদম প্লাটিল নাইমে গেছিল, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তখন আমার বোনের ওই যে রক্তের একটা পয়েন্ট থাকে না, প্লাটিলেট, ওটা একদম আমার বোনের 5000-এ নেমে গেছে। 5000-এ নেমে গেছে। তারপরে হচ্ছে মানে আমার বোন বাঁচবে না, ডক্টর বলছে এখন আল্লাহর উপরে ভরসা করেন, এরকম। এখন তো বাসায় খুব কান্নাকাটি এসে, তারপরে আল্লাহর নাম নিয়ে আমার বোন একদম সুস্থ, আলহামদুলিল্লাহ। সবাই তো এটা একটা টেনশন যে মৃত্যু তো জন্ম যেহেতু আছে, মৃত্যু হবেই। আর ওই যে ভদ্রলোকের কথা বললেন, ওনার কি ডেঙ্গু তখন ভালো হয়েছিল? না না, ওর ভালো হয় নাই। ওর হচ্ছে আরো পরে হয়েছে, মানে পরে বলতে আমার বোনের মানে প্রথম পর্যায়ে হয়েছে, যে আমার বোনের হয়েছে প্রথমে হওয়াতে, তারপরে ও অসুস্থ জ্বর, আর শরীর দিয়ে নাকি ধোয়ার মতন এরকম গরম বেরোয়। হ্যাঁ, গরম বেরোচ্ছে। তারপরে তোরা তো ওদের তো আবার সিকিউরিটি বেশি, যেহেতু আর্মিতে জব করে, ওদের অনেক ট্রিটমেন্ট বা স্বাভাবিক সবকিছু দিছে। তারপরে খুব যখন খারাপ অবস্থা, তখন আসলে আমার কথা হয়েছে, তখন ওকে ঢাকা সিএমএস এ রেফার করছে। রেফার করার পর তখন 1 সপ্তাহ ছিল এরকমই, হ্যাঁ 1 সপ্তাহ ছিল। তো 1 সপ্তাহ রাত ওর সাথে আমার বৃহস্পতিবার কথা হয়,
বৃহস্পতিবার কথা হয়, সন্ধ্যাবেলা তো বলছে আমার শরীর খারাপ লাগতেছে, তোমার সাথে আমি কালকে কথা বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া করছে, বলছি ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েন, পরে কথা বলবো। আমরা এভাবেই কথা বলতাম। কিন্তু ওই যে কথা বলছি, তারপরে আর ওর সাথে আমার কথা হয় নাই। যে ওই ওই রাতেই ও ডেঙ্গু আক্রান্ত হয়ে সে মারা গেছে। মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই রাতেই? ওই রাতেই। ওহো, সে মারা যাওয়ার সময় বলতেছিল আপনাকে একটু আগে যে আমার শরীর খারাপ লাগতেছে? ওহো, ওরা আমার সাথে সবসময় আমার সাথে কথা বলতো। ওর ফ্যামিলি প্রায়োরিটি ওর কাছে এক স্থানে, আর আমি ছিলাম আর এক স্থানে। বৃহস্পতিবার ওর সাথে আমার সন্ধ্যায় কথা হয়। সন্ধ্যায় কথা হওয়ার পর বলছে আমার ভালো লাগতেছে না, তোমার সাথে কালকে কথা বলবো। এই শোকটা আপনি কিভাবে কাটিয়ে উঠলেন? এটা যে কিরকম আমি তখন ভাবতাম যে ওর সাথে যদি আমি সম্পর্কে যেতাম, ওর সাথে 2 দিন তো সংসার করতে পারতাম। এত ভালোবাসে, এত পছন্দ করে। আপনার আসলে ওর জন্য মায়া লাগতেছিল যে? হ্যাঁ, আসলে ওকে আমি পছন্দ করতাম না যে আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে আমি রাখবো বা ওকে আমি বিয়ে করবো। তখন ওই আমি করতাম কি, তো আরেকটা কথা ভুলে গেছি, ও আমাকে একটা ইউনিফর্ম দিছিল। ওই তখন আমি ওই মাঝে মধ্যে ওই এমনি সেলফি তোলে মাঝে মধ্যে, ওই ও থাকাকালীন, ও সুস্থ থাকাকালীন, তখন আমি ওরে ওই স্টোরিতে ছবি দিতাম ইউনিফর্ম অবস্থা। যেহেতু ওরে আমি বলছি যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে এতদিনে ডিস্টার্ব করবো না, ফ্যামিলি ভাবে হবে। যাই হোক, এটা হওয়াতে পরে ও তো এরকম আক্রান্ত হয়ে মারা যায়। তখন আমি খারাপ লাগতো যে আমি স্টোরি দিতাম। কখন শুনলে, কিভাবে শুনলে? বুঝতে পারিনি। তুমি জানলে কখন? আমি জানছি পরের দিনে। তাও আমি অনেক ফোন করছি, যে আমাকে তো প্রতিদিন ফোন করে, আমাকে আজকে ফোন করে না কেন? তারপর আমি নিজ থেকেই ফোন করছি, যেহেতু নিজ থেকে ফোন করছি, তো ফোন তোলে না। তারপর আমি ওরকম ভাবেও ফোন করি, কিন্তু আমার খারাপ লাগতেছিল যে কিরকম একটা অস্থিরতা কাজ করছিল। তারপরে ওইখান থেকে তো সব তাদের আবার ফর্মালিটিস পালন করে একদম ওদের বাড়িতে যেভাবে নেওয়া লাগে সেভাবে তো পাঠিয়েছে। তারপর ওর বোন আমাকে বলছে যে জেরিনাপু এরকম অবস্থা, আমার ভাই তো এরকম আক্রান্ত হয়ে মারা গেছে, ও তো অসুস্থ, সেটা আমি জানি। তারপরে বাড়িতে আসছে, তো আমি ওই দিন তো আর জানো আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। সেন্সলেস না, একটা কিরকম একটা আমার অবস্থা হয়েছে। তো আমার ফ্যামিলিতে যেমন আমি মাঝে মধ্যে ওরে নিয়েই কিছু লিখতাম, যে কিছু স্টোরিতে কিছু পোস্ট করতাম। তো আমার ওই রিলেটিভরা, যেহেতু আমার ফ্রেন্ড ফেসবুকে অ্যাড আছে, তো কিছু কিছু পার্সন আমাকে খুব আস্ক করতো যে এই তোমার কি হয়েছে, এটা সেটা। তো আমার ওই মামাতো বোনের হাজবেন্ড আছে, সে বিষয়টা একটু একটু জানে। সে আমার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করতো, কি বলবো, তখন তো তার কাছে আমার প্রেজেন্ট করার মতন কোনো অবস্থা ছিল না, যে আমি তার কাছে কি প্রেজেন্ট করব, কিভাবে করব। সে আমাকে বারবার জিজ্ঞেস করতো যে তার কি হয়েছিল, সে আমাকে খুব এভাবে বলতো। তা আমি বলছি কিছু হয় নাই, আমি তার কাছে প্রেজেন্ট করার মতন আমি অবস্থাতে ছিলাম না। কিন্তু আমার বেশি খারাপ লাগছে যে আমি ওর কথাটা যদি অ্যাকসেপ্ট করতাম, ও তো হয়তো শান্তি পেতো আমার কাছ থেকে। জন্ম তো যেহেতু হয়েছে, মৃত্যু আমার হবেই। এরকম যাওয়াতে অনেক দিন আমার খারাপ লাগছে, ভালো লাগে নাই। খাওয়া দাওয়া একটা কিরকম একটা ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর হচ্ছে আমার 2টা আইডি ছিল। ও আমাকে যে আইডি থেকে আমার ও 16 সালে আমার একটা আইডি অ্যাক্টিভ করে দেয়, ফেসবুক আইডি, সেই আইডিটাই আমি চালাই। তোমার 2টা আইডি ছিল, ওইটা ফার্স্ট আইডি, সেকেন্ড আইডি একটা ছিল। তো আইডিটা ডিরেক্টিভ হয়ে যাওয়ার মতন হয়েছিল। তো অনেকদিন ওটাতে আমি ঢুকতে পারি নাই। পরে আমার সেকেন্ড আইডি আমি অন করে অ্যাক্টিভ করে, তখন আমি অনেকের সাথে আর ছিল, ভালো লাগতো না কারোর সাথে কথা বলতে। তখন আমি ওই আননোন ছেলে ছিল বা ফ্রেন্ড ছিল, সবাইকে আমি আনফ্রেন্ড করে দিছি। তাই ভাবলাম যে মেয়েদের সাথে কথা সবাই তো ছেলেদের সাথে কথা বলে, আমি মেয়েদের সাথে কথা বলবো। এরকম। তো এটা ছিল 2021 সালে।
2021 সালে। তারপরে একটা মেয়ের সাথে আমার পরিচয়, সে আমাকে আপু বলে ডাকে, বড় হুম। আপুর মতন হুম। মানে সম্মান করে, হুম হুম আর খুব সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, আপু তুমি কেমন আছো, কি করো, হুম এরকম অনেকদিন কথা। তারপরে আমি আমার বোনের হাজবেন্ডের পর জব করে খাগড়াছড়িতে পোস্টিং। হুম। তখন আচ্ছা, আমার- এমডি সৌরভ কমেন্ট করেছেন, আপু আমি আমার জীবনে প্রথম লাইভ দেখছি, একটু কমেন্টটা পড়ো। এতে পড়ে দিলাম কমেন্টগুলো। হুম মানে আমার ভাইয়া ওখানে পোস্টিং, আমার বোন এখানে থাকে, কোয়ার্টার পাইছে। তখন ছিল করোনা, 2021-এই তো করোনাটা হুম ছিল। হুম 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 তখন অনেক ঝামেলা ছিল যে লোক আসতে দেয় না, যেতে দেয় না, এরকম খুব। তখন অনেক আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল যে হুম ওখানে একটু যাবো, কারণ ভাইয়ার পোস্টিং যদি হুম হুম মানে পোস্টিং অন্য কোথাও হলে ওখানে তো আর যাওয়ার সম্ভাবনা মানে নাই এরকম। তারপরে ভাইয়া অনেক মানে রেগুলেশন করে তারপরে আমাকে ওইখানে নিচ্ছে। নেওয়ার পরে আমার বোন ছিল, তারপরে রমজান মাসে গেছি আমি যাওয়াতে। তখন 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ থাকার পর আমার বোন আবার প্রেগনেন্সি ছিল, বেবি হবে, সে তারে নিয়ে আবার বাড়িতে ব্যাক করতে হবে, কারণ ওইখানে রিস্ক থাকে, কারণ পাহাড়ি এলাকা, মানে ট্রিটমেন্টের বেলা মানে ওখানে রাখতে চায় না। তারপর আমরা চলে আসি। তারপরে ওই বোনের সাথে কথা, যার সাথে আমার ফেসবুকে পরিচয় কথাবার্তা হয়েছে, হচ্ছিল। হ্যাঁ তখন ও বলে কি আপু তুমি কি, আমার একটা ভাই আছে, কথা বলবা? আমি বলছি ঠিক আছে, কথা বলাই যায়, কিন্তু ওর আপন ভাই না, মানে কাজিন টাজিন। হ্যাঁ। তারপরে ফেসবুক গ্রুপ করার পর গ্রুপে কথা হয়, গ্রুপে এরকম সপ্তাহখানিক কথা হয়। তারপরে আমার ফেসবুকে অ্যাড করে। তারপর মানে এরকম বেশি দিন হয় না যে একদম 15-20 দিন, 1 মাস 2 মাস ওরকম না, 1 সপ্তাহের মতন কথা হয়েছে। কথা হওয়ার পর সে আমাকে বলে কি যে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি। ওই ছেলেটা ওই বলা শুরু ছেলেটা, করছে। হ্যাঁ। হ্যাঁ আমি বলছি আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? বলছে হ্যাঁ সত্যি বলেছি। আমি বলছি আপনি কি এত দূরে বিয়ে করবেন? তার বাসা ছিল উত্তরবঙ্গে, নওগাঁ জেলা। বলছে যে হ্যাঁ, আমি বলছি এত দূর আপনি বিয়ে করবেন? বলে যে এত দূর বলতে মানুষ তো বিদেশ থেকেও এসে বিয়ে করে, আর আমরা তো বাংলাদেশের মধ্যেই আছি। তারপর এগুলো যখন বলছে আমি ভাবছি মানে সত্যি কথাই বলে। যাই হোক আমাদের সম্পর্কটা কন্টিনিউ হয়, তারপর কথাটা তো হয়। কথা বলতে বলতে 6-7 মাস হয়ে যায়। তখন ছুটি পাই, ছুটি তার মধ্যে পাইছে, কিন্তু তখন আসে নাই। নেক্সট যখন ছুটি পাইছে 10 দিন না কতদিন জানি না, তখন আমি বলছি তাহলে আমাদের এখানে আসেন। তো ওর আম্মুর কাছে বলছে যে আমি বরিশাল যাই। তোর আম্মু বলছে এত দূর তুই কিসের জন্য যাবি? বলছে যাই। তারপরে আসছে, রাতে রওনা করছি, সকালে এসে পৌঁছেছে। তো আমার বাসা থেকে বরিশাল যেতে 1-1.5 ঘন্টা লাগে এরকম। তারপরে আমি 11টা বাজে এরকম গেছি। তারপরে ঘোরা টোরা, ওই যে নদীর পাড় আছে, ঘুরে টুরে খাওয়া টাওয়া করে কথা টথা বলে নদীর পাড়েই ছিলাম অনেক কথা। তারপর আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ভাই জিজ্ঞেস করছিল কেমন, বলছি আমার একটা ফ্রেন্ড। তো ভাইয়ের কাছে এটাই বলছি, বলছো আচ্ছা। তারপর আমি আবার চলে আসি 5টার দিকে, যেহেতু আমার আসতে রাত হবে, 5টার সময় চলে আসি। মেহেদি হাসান মিরাজ আছেন আমাদের সঙ্গে। ইফতেখার রহমান লিখেছেন গুরু ইজ সুপার, সব সিচুয়েশনে এন্ডিং এর কথাগুলো গুরু খুব ভালো লাগে। ইব্রাহিম লিখেছেন আজকে অনেক কষ্টে আছি গুরু, আপনি চুপ হয়ে গেলেন কেন? মোহাম্মদ ইমন আছেন আমাদের সঙ্গে জয়েন করে। ওইটা ঠিক আছে, মাঝেরটাকে মিরাজ যেটা বলছে এটা বাতাস দিছে, মাঝেরটা ঠিক আছে, ও বুঝে ফেলেছে যে আমি কোথায় গেছি। তারপরে ও আবার 8টার টিকিট করে, তো আমিও ওর সাথে একদম বাস কাউন্টার ওখানে যাই, যে ওর টিকিট কাটে শুনি। তারপরে ও টিকিট কাটে রাত 8টার একটা গাড়ি, ওটাই কাটে, মানে ফার্স্ট গাড়ি 8টায়, আর একটা 10টায়, তো 8টার গাড়ি কাটে। তারপর আমি এখান থেকে চলে আসি। তো আস্তে আস্তে আমার প্রায় 6:30 বাজে গেছে, 5:10-15 রওনা করছি। কোথায় যাবে তুমি? আমি তো আমার বাড়িতে। তারপর আমি আসি, তো আমার খোঁজ খবর ভালোই নিত যে আমি গেছি কিনা, পৌঁছেছি কিনা। স্বাভাবিক খুব সুন্দরভাবেই সে রেসপন্স করছে আমাকে, যে মানে সে অনেক কেয়ারিং ছিল সত্যি কথা বলতে। হ্যাঁ তারপরে সে তো চলে গেছে। তারপর তারপরে সে না তার মাঝে একটা কথা মিস্টেক হয়ে গেছে। আমাকে কে যেন, মানে ও আমাকে বলতো যে আমি একটা কথা বলি তোমাকে, যে তোমার যদি কোনো ফল্ট পাই তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব। হ্যাঁ, আমি আমার জীবনে তোমাকে রাখবো না। তো সেই কথাটা মানে আমি সবসময় মাথায় রাখতাম, কোনো যদি একটা ভুল পায় তাহলেই তো হইল। তাকানো যাবে না কোনো পুরুষের দিকে। এইটা আমার ইন্টেনশন মাথায় ছিল, যে যেহেতু আমি তার সাথে ফল্ট কেন করব,
যাই হোক এটা ইয়ে করাতে তো আমার কি যেন একটা ফোন করছে, মানে তখন একটা ফোন আসছে, তো কথা বলে না, বলছি দেখো তো কে ফোন করছে। তখন বলে কি আমি জেরিনের ফ্রেন্ড। বলতেছে তুমি এখানে আসছো, তুমি নাকি কাউকে বলো নাই, তো তুমি বরিশালে আসছো এটা কিভাবে তোমার ফ্রেন্ড জানে। আমি ওই যে বললাম যে আমার একটা বান্ধবীর সাথে, তো আমাকে ফোন করছিল, ফোন করাতে বলছে, আমি বলছি এরকম ও আসতেছে, ওর সাথে দেখা করতে যাই, তুই কি যাবি? বলছে না আমি যাইতে পারবো না। ওর সাথে আমি বলছি আর বাসায় তো অবশ্যই বলে আসছি যেহেতু আমি যাবো, তো বাসায় বলছি আমার একটা ফ্রেন্ড আসবে। তোমার আম্মু বলছে এত দূরে যাবি কি জন্য যাবি, ভালো মন্দ দুর্ঘটনা ঘটে না, এটা তো আমার গার্ডিয়ান মা, সে তো আমাকে বলবে এগুলো। আমি বলছি যাই আল্লাহ ভরসা। ওই যে আমার ফোনটা আসে, যখন আমি আমাকে ফ্রেন্ড বলছে তখনই সে ফ্রেন্ড বলছে, তখন বলে তারপর আবার ফোন চেক করে, মানে ফোনে আবার আমি আবার কারো ছবি বলতে কি আমি নিজের ছবি রাখি, তারপর আমার ওই বোনের ছেলে আছে অনেক কিউট একটা বাবু, ওর ছবি আমার ফোনে বেশি। এই পরে ওই আমার কাজিন একটা ছবি পাঠাইছিল, তো এই ছবিটা আমি ডিলিট করে দিছি, কিন্তু আমি ফোন সম্বন্ধে বলতে আমি এই যেমন বুঝেন না, হ্যাঁ ওই ছবিটা রয়ে গেছে, হ্যাঁ রয়ে গেছে বলতে ডিলিট অপশনে রয়ে গেছে, যে ডিলিট গ্যালারি থেকে ডিলিট করলে যে ডিলিট অপশনে থাকে এটা আমি সত্যি জানতাম না। তারপরে বলছে এই ছবিটা করে, আমি বলছি আমার কাজ কর, তুই কেন ডিলিট করলি? আমি বলছি এটার তো কোনো উত্তর আমার কাছে নাই, আমি এটা কেন রাখবো, ওর ভাইয়ের ছবি প্রয়োজনে দিছে, ডিলিট করে দিচ্ছি। যাই হোক এগুলা যাওয়ার পর ও আমাকে করছে কি ব্লক করে দিচ্ছে, ব্লক করার পর এগুলো হয়েছে ওর বাসায় যাওয়ার পরে, মানে ব্লক টলক করছে আমাকে, তো এত করছে, এক্সপ্রেশন দেখাইছে মানে আমার সাথে। তারপরে বাড়িতে যাওয়ার পর আমাকে ব্লক করছে, বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার ফ্রেন্ড আছে, এত ভালো ফ্রেন্ড, তুমি তোমার ফ্রেন্ড নিয়ে থাকো। আমি বলছি এটা কোনো কথা? একটা মানুষকে মানে সত্যি বলে একটা মানুষকে করা ভালো, কিন্তু এটা তো কোনো অপশন নাই, এটা আমার ফ্রেন্ড নাকি এখন সে আমাকে ফোন করছে, এটা আমার বান্ধবী। এবার ওই আমার ফ্রেন্ড, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল রানা, কিন্তু ওর সাথে সম্পর্ক হওয়ার পর আমি ওর সাথে আমি কথা কখনো বলি নাই। তো ওর কাছেও বলছে, ও আবার আমাকে ফোন করে ওটা শয়তানি করার জন্য, মজা করার জন্য, যে তারপরে ওই ফ্রেন্ড, তো আমি আসলে তখন চিনতে পারিনি, আমার সাথে কথা বলে না, অনেকদিন কথা বলি না, তো এই জন্য করে ফোন করছে। তারপরে আমাকে বলে যে আমি বলছি সত্যি আমি জানি না, তখন বলতো কি তুই আমার প্রমাণ দিবি, মানে সে সবকিছুর প্রমাণ চাইতো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি কারো কাছে তো বলি নাই। হ্যাঁ ও বগুড়া চলে আসলো, আপনি হচ্ছে বরিশাল চলে গেলেন আপনার বাসায়। হ্যাঁ তারপরে ওই ব্লক করার পর আমি অনেক কান্নাকাটি করছি যে তুমি আমার ব্লকটা খুলো, আমার কথাগুলো শোনো, আমি কিছু করি নাই। তারপর বলতেছে তুই প্রমাণ খোঁজ, তারপরে আমি তোর সাথে কথা বলবো। তখন আমি তো কাউকে বলি নাই, যেহেতু আমি বাসায় বলছি, আর বলছি হচ্ছে বাসায় বলছি আর আমার ফ্রেন্ডকে বলছি। তখন আমি সাথীরে বলি যে আচ্ছা তুই কি কর সাথে, মানে বলছো যে আমি বরিশালে ওর সাথে দেখা করতে গেছি, ও স্বীকার খায় না যে বল না আমি কাউকে বলি নাই। তখন আমার মনে হইলো যেহেতু ফ্রেন্ড বলছে, আমার নাম্বার তো এমন কোনো লোক জানে না। তারপরে আমি ওরে আনব্লক করে, মানে ওর সাথে আমি আমার ফ্রেন্ড আমি আনব্লকই করে দিছি, যে এটা আমার জানার জন্য, যেহেতু ওর সাথে সম্পর্ক, ওর সাথে আমি এখন কারোর সাথে কথা বলি না, এখন আমার তো জানতে হইবে, আমার প্রমাণ খুঁজতে হইবে। তখন ওরা আমাকে মেসেজ করে, তখন বলছে যে দেখবে শয়তানি করছি। ওই যে মেসেজ গুলো আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিছি, শেষ, মানে এই নিয়ে আর কোনো ঝামেলা না। তারপরে কন্টিনিউ সম্পর্ক আমাদের ঠিকঠাক ছিল। তারপরে হচ্ছে এরকম আরো প্রায় 8-9 মাস এরকম আমাদের সাথে কন্টিনিউ কথা যোগাযোগ হওয়ার পর তারপরে বলে ও বলে আমি বলছি আমার তো বাসা থেকে বিয়ের জন্য ইয়ে করে। এটা আমি বলতাম যে বাসায় যদি আমি বলি যে মা আমি এখনো 2 বছর পর বিয়ে করব তাহলে সমস্যা নেই, কিন্তু তারপর আমি ওকে বলতাম দেখো মানে কথার মানে ধরনটা কি করতে চায়, হ্যাঁ বোঝার জন্য। ও বলতেছে যে আমি 25 সালে বিয়ে করব, তার আগে আমি বিয়ে করব না। ওকে ফাইন, সমস্যা নেই, 25 সাল 26 সাল তো কোনো অপশন না। যাই হোক এরকম বলছে। তো আমার বাসা থেকে প্রপোজাল আসছে, আসার পর আমি আমার আম্মুরে বলছি যে মা দেখো আমি অনার্স শেষ করি, তারপর তোমরা দেখো।
কিন্তু আমি কখনো আমার আব্বু আম্মুরে বলতে পারি নাই যে আমি একজনকে পছন্দ করি, তার জন্য আমাকে রাখো। মানে আমার মাথায় এটা ছিল যে আমি যদি বলতে যাই তাহলে হয়তো যখন তার সাথে আমার সম্পর্কটা থাকবে না তখন আমার মাও কষ্ট পাবে। বাবাকে বাদ দিলাম, হুম। প্রেজেন্ট করতে পারিনি আমার আব্বু আম্মুর কাছে। আচ্ছা, গল্পটা আমরা শুনি। হ্যাঁ, বলেন আপনি। এরকম করতে করতে তার সাথে আমি জোর করে কথা বলি। আমি যদি ওকে একটা ভিডিও ফোন দিতে চাইতাম, বলতো কি এত ভিডিও ফোন কিসের জন্য? আমি বলছি দেখার জন্য, মানুষ ভিডিও ফোন করে কিসের জন্য? আমি যদি বারবার ফোন করতাম তখন আমাকে বলতো এত ফোন করে কেন? জেরিন এত অসহায় বোধ করার কি কারণ? নিজেকে এত ছোট, এত অসহায়, ও না ভালোবাসলে জীবন চলবে না, এভাবে ভাববার কি কারণ? আমি এই জিনিসটা নিতে পারি না, একটু মানুষ আমার সাথে মিথ্যা কথা বলবে, মিথ্যা প্রচারণা করবে, মানে মিথ্যা ভাবে যে আমার সাথে সম্পর্ক আন্ডারস্ট্যান্ড, থাকবে। বাট এত সস্তা ভাবা নিজেকে কি কারণ? যে পরিমাণ হাইট, যে লুক, যে মানুষটাকে আমি দেখেছি এবং যেভাবে কথা বলে, এই মানুষটা চাইলেই পারিবারিকভাবেও যদি বৈবাহিক সম্পর্কে যায় সবচেয়ে বেস্ট জিনিস ডিজার্ভ করে। এত দুর্বল, এত অস্থির এবং মনে হচ্ছে যে ও যদি আমাকে কোন রকমের দয়া করে তাহলে যেন আমি বেঁচে যাই, এই ভাবনাটা ভাবার কি কারণ? আর ওই যে আপনি? আমি তার মানে একটা মানুষের মায়া, যেমন আমার আহারে মায়া। রাইট। আপনি বললেন যে মিথ্যাটা নিতে পারেন না। কি তারপর? মিথ্যা বলল সে? ওইটা একটু শুনবো ওই যে আমরা। আমার সাথে যে এই যে হুম, কথাগুলো বলছে, আমাকে হুম। সে ভালোবাসে, আমাকে ছাড়া সে থাকতে পারবে না, আমাকে হুম, হুম। প্রত্যেক মুহূর্তে মিস করবে, কিন্তু আমাকেও একটা কাজ করবে, যেহেতু সত্য বলবে যে দেখো আমি তোমার সাথে থাকতে পারবো না এই কারণ, কিন্তু ফ্যামিলির কারণ বা আদার্স কোনো কারণ। ফ্যামিলির কারণ কি? ফ্যামিলি আপনাকে মানবে না। যা হ্যাঁ, তো এটা চলে বলছে। যায়, পৃথিবীতে বহু মানুষজন আছে মানে অপেক্ষায় কেন বসে মানবে না? আছে। তার কারণ কি? এত দূরত্ব। তারপর বলতো আমার বাবা বিয়ে করবে, মানে আমি বিয়ে বাপে? করব, মানে আমার বাবা ফ্যামিলি বিয়ে করাবে? হ্যাঁ বিয়ে করাবে, তখন সেখান থেকে টাকা নিবে 10-12 লাখ 15 লাখ এরকম টাকা নিবে। আচ্ছা, এটা কি বগুড়ার ট্রেডিশন নাকি? আমি বগুড়া বলতে জানি না। উত্তরবঙ্গে, এটা বগুড়া, হ্যাঁ, আচ্ছা, উত্তরবঙ্গে উত্তরবঙ্গের। হচ্ছে এটা চলে, এই যে যৌতুক প্রথা, কিন্তু হ্যাঁ? যৌতুক প্রথা যা। মানে বরিশাল কিন্তু যৌতুক মুক্ত, মানে হ্যাঁ, যৌতুক নিয়ে হ্যাঁ, কখনো হ্যাঁ। ইয়া হয় ছি, না। আমরা কারণ ঘেন্না করি। এটা একটা কারণ আছে। কারণ নওগাঁর বরিশালের পাশের মেয়েরা জেলা অনেক সুন্দর। রাজশাহী, আমি ঘেন্না করি আমরা। ছি, এটা সত্যি, হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো হয়, না, it's not proven কিন্তু yet. No, no, no. কিন্তু এটা ওসিলা হিসেবে এসে বলতেছে, তুই এত হ্যাঁ, বোকা কেন রাইট তোরা? রাইট। এটা উছিলা আসলে। বগুড়ার এরকম অনেক মানুষ আছে, বা উত্তরবঙ্গের এরকম অনেক। সেই যে আপনার পাশে একজন উত্তরবঙ্গের মানুষ বসা। না না, এটার পর রাজশাহী। কারণ যেমন কোনোদিন শুনিনি যেমন তো। 10 জন ছি, 10টা ছেলে ফালতু। থাকবে, ওটার লাইফে কিরকম? শুনিনি এগুলো। এটা এক্সকিউজ। মানে 10টা ছেলে, তুই মানে এখন বল, সব তুই যে excuse খারাপ না। সেটা না। লাইফে শুনিনি এসব। ছি, আচ্ছা, আমি তারপর? দুঃখিত। মানে ঘেন্না টাইপের জিনিস না, এটা, তবে যে টাকা অমুক সমক। আরে বেটা, ও ওসিলা হিসেবে ও ব্যবহার করতে আমাকে এগুলো এটা কথা। বলছে যে আমার বাবা একটু লুবি, যে আমার আচ্ছা, বাবা আচ্ছা। টাকা নিয়ে হ্যাঁ, তাহলে এটা ফ্যামিলি ওয়াইজ হতে পারে। হ্যাঁ, হয়তো তার সে ফ্যামিলিতে এই আমাকে ট্রেডিশনটা আছে। তারপরে আবার বলে কি যে এত দূরত্ব, তারপরে আমাকে এরকম বলতো অপমানজনক কথা বলতে কি, আল্লাহ তো আমাকে বানাইছে, আমি দেখতে খাটো, ওর সাথে কি আমাকে মানাবে? ও কি কে দেখতে? খাটো? আপনি কে দেখতে খাটো ভাব? খাটো? কে খাটো? কি বলে আমি। এসব? তুই খাটো? ক্যামেরাটা একটু ও মাই করতো, গড। ক্যামেরাটা একটু আমি দেখতে খাটো, ফোকাস করে, কাছে আয় তো একটু, আমাকে কাছে আয়। আমাকে মানুষ লম্বা বলেই জানে। 5'10 is a very smart height in Bangladesh perspective. কাছে আয়। 5'10। বুঝলাম আমি না। কিন্তু তোকে বোন হিসেবে চিন্তা করে পাশে নিচ্ছি, রাইট? ঠিক আছে, তোর কোনো কমপ্লেন আছে? হ্যাঁ, I am 5'10 right now, right? এটা বাংলাদেশের পার্সপেক্টিভ ইজ a very good height. এটা কিন্তু আমি কিন্তু সে আমার থেকে অনেক নাইজেরিয়া লম্বা। বা কেনিয়ার কথা বলতেছি না, বাংলাদেশের পার্সপেক্টিভে। এই মেয়েটি অলরেডি আমার চুলের উপরে, মানে মাথা ছুঁই ছুঁই। এই মেয়েটি শার্প হাইট, শার্প ফিজিক, একা বলতেছে কি দেখতে খাটো। হ্যাঁ, আমি দেখতে খাটো, আরো কিন্তু কি? সে আমার থেকে অনেক লম্বা। হোয়াটএভার ইট ইজ, সে তো শালা সমাজের বাইরে। এক্সকিউজ। হ্যাঁ, ওকে, যেহেতু আমাদের হাতে টাইম নেই বেশি, আমরা গল্পটা যাব। হ্যাঁ, তারপরে? তারপর ওর সাথে আমার এরকম কন্টিনিউ কথা, এরকম ভালো মন্দ হতেই থাকে, ঝগড়া টুকটাক লাগে থাকে, আর আমাকে টুকটাক ঝগড়া লাগে থাকে, তারপরে একটু ঝামেলা হলে আমাকে ব্লক করে দেয়। কিন্তু আমি এখন পর্যন্ত এই যে দেখতে খাটো এই কথা বলছে? হ্যাঁ, ও আমাকে বলছে আমি দেখতে সুন্দর না। সুন্দর না, ঠিক আছে, আমি সুন্দর না? সুন্দর না।
আচ্ছা, হ্যাঁ। আমরা দেখেছি নেকাব ছাড়া তাকে। এটা হ্যাঁ। আমি আসলে ওর জন্য মানে আমার ওর জন্য কোনো মেসেজ নাই, কিন্তু এই যে কথাগুলো না আমি চাই ও শুনুক, হ্যাঁ, দেখুক, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি এটা চাই। হ্যাঁ, কিন্তু আমার ওর কাছে মেসেজ দেওয়ার মতন কোনো অপশন না, মানে কোনো হ্যাঁ। শব্দ নাই। অলরাইট, অলরাইট। আমরা এর পরে আরো ঘটনা আপনি আমাকে অফ এয়ারে বলেছিলেন, আমি চাই যে আপনি ওগুলো অন এয়ারেও বলেন। হ্যাঁ। তারপরে এরকম কন্টিনিউ সম্পর্ক চলে। তো হুম। আমাকে প্রথমবার ওই তো একটু ঝামেলা হয়েছে, দ্বিতীয়বার দেখা করছি। দ্বিতীয়বার আমাকে বলতো যে তুমি দেখতে খাটো, তুমি হুম। সুন্দর না, তোমার কে বিয়ে করবে? আর আমি তো অসুস্থ হলি, মাথা ব্যথা হলি, তোর এত সমস্যা, তোকে কে বিয়ে করবে? তোর তো ডক্টর দেখাইতে দেখাইতে তার টাকা শেষ হয়ে যাবে। হুম। তো ছেলেকে আমাকে অনেক বিয়ে সুন্দর। করার দরকার নাই। আমাকে বিয়ে ওই ওই ছেলেটা কি বেটার অনেক টাকা না সুন্দর? থাকলে তুই আমাকে বিয়ে কেন করবি? ওই ছেলেটাকে অনেক সুন্দর। এখন হাইট তো অনেক বললা, বাট সুন্দর অনেক, রাইট? আমার চোখে সুন্দর, কিন্তু ওই মানে জনগণ কি বলে? অনেক সুন্দর? আসলে এটা না মানুষজন কি বলে? মানুষজন কি বলে? সুন্দরই বলে। না মানে সে সেটা আমার তো সে আমাকে প্রেজেন্ট করছে যে সে সুন্দর। না, না যারা দেখেছে তোমার পরিচিত জন তারা কি বলে তাকে? আমার স্বাস্থ্যপূর্ণ অবশ্য অফলাইনে বলতে কি, আমি তার একটা পিকচার হুম। ওই নাম্বারের আচ্ছা সাথে save দেখিয়েছেন, বিভো দেখিয়েছেন। বিভো দেখি দেখাই বলবেন। নাই, আমার ভিভো ফোন আসছে। ভিভো হ্যাঁ, মোবাইলে তখন তোলা। আমার বোন বলছে যে তুমি এটা কে? আমি বলছি আমার একটা ফ্রেন্ড। তখন আমার বোন বলছে বাবা এটা কেমন ভালো, মানে আমার বোনের পছন্দ, মানে আমি এক হ্যাঁ, কথায় বলি, হ্যাঁ। আমার ফ্যামিলির বাবা মা বাদে, ভাই বোন বাদে, আমার আদার যে কেউ রিলেটিভ পছন্দ কেউ করেনি। পছন্দ করবে না। তার মানে আচ্ছা। সবচেয়ে বেস্ট ছবিটাই কিন্তু প্রোফাইলে রাখে, ভিভো হ্যাঁ, টিভো মানুষ দিয়ে রাখে, তুলে রাইট। ফিল্টার টিল্টার মাইরা হ্যাঁ, সবচেয়ে রাখে। সুন্দরটা সেটা দেখেই পছন্দ করেনি, রাইট? যাই হোক ও করে না, কিন্তু হ্যাঁ। আমি তখন আপুরে এটা বলতাম যে যে একটা মানুষের চেহারা খারাপ হতে আহ, পারে, কিন্তু মানে আমি আমার মনটা খারাপ না। মনটা খারাপ না এবং হাইট মনটা। বড়, হুম। ওর পা আকাশে থাকে, পৃথিবীর আকাশের উপর, মহাকাশে কি হচ্ছে সে এরকম খবরটা রাখে। আমার বোন আবার বলতো কি ঠিক তো, কেউ কাউকে যদি ভালোবাসে কালো হলেও তার কাছে সেটা অনেক একটা কিছু। কথা আছে না, পীড়িতের পেতনিও ভালো। হ্যাঁ হ্যাঁ রাইট, ওইরকম এটাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম বলাতে তারপরে হুম। দ্বিতীয় যখন ওর সাথে আমার দেখা, এইসব আমাদের সাথে না, আমি টুকটাক এটা জিজ্ঞেস করলাম যে এত হিউমিলেশন করছে, তারপর হুম। তোমার কোনো অবজেকশন নাই? আমি হুম, হুম। আমি কিছুই বলিনি। এটা কেন? আমার এটাই জানার ইচ্ছা খুব। মোল্লা আমি সিয়াম শুধু এটা বলেছেন, বলতাম যে আমাকে কিছু তো টেক্সট নিত। মোল্লা সিয়াম বলেছেন একটু সুন্দর হলে মানুষের অহংকার বেড়ে যায়। মিথিলা লিখেছেন ঘুম আসছে। সাজু মোল্লা লিখেছেন শেষটা কি হতে যাচ্ছে, একটু দেখেন কি হতে যাচ্ছে। মিলু লিখেছেন মেঘলা আপুকে এখন মিস করি। আচ্ছা আপনার এই জ্যোতি লিখেছেন গুরু আমি আসবো আবার। হুম? জ্যোতি মেয়েটাকে মনে আছে আপনার? Of course মনে আছে। ও বলেছিলাম যে যেকোনো সময় পারমিশনও লাগবে না, হ্যাঁ, তুই চাইলে আমাদের প্রোগ্রামের মাঝখানে একটা চেয়ার নিয়ে বসে যাবি, হ্যাঁ। যদি কাম। সে হয়তো আসতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপরে এরকম টুকটাক আমাদের মাঝে হয়। তারপরে দ্বিতীয়বার এরকম দেখা হয়েছে, তারপর চলে গেছে। ওরকমই দেখা হয়েছে যে আসছে যেহেতু বর্তমান অবস্থায় আসি একটু। হুম, হুম, হুম। চলে গেছে। তারপরে আমাদের সাথে আবার ওরকম ঝামেলা হয়েছে, ব্লক এগুলো তো হ্যাঁ, রেগুলার ব্লক- রেগুলার ইস্যু, হ্যাঁ, ব্লক এটা- আনব্লক হ্যাঁ, চলে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কয়েকবার শুনছি, বাট এখন বর্তমান কি situation? বর্তমানে হচ্ছে তার সাথে আমি অনেক কান্নাকাটি অনেক কিছু বলে তখন বলছি না আমি বিয়ে করবো, অনেক টাকা নিয়ে বিয়ে করবো, তুমি আমার টাকা দাও। হুম, আমি বলছি হ্যাঁ আমি তোমার টাকা দিব, মানে এই কথাগুলো আমি ওরে বলছি যে বলছে হ্যাঁ ও বলতো কি তাহলে মানে 10 লাখ টাকা দাও। আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, একটু পরে আপনি বল। শুনলে, না আমি বলবো না, ও বলবে। আদৌ কি নওগাঁ? চুচুড়া নওগাঁতে থাকে, আবার পাশের জেলায়। কিন্তু এই খুব কথাটা খারাপ লাগতেছে না, বল। এই কথাটা আমাদের হচ্ছে এলাকার লোকজন কি একটু মফিজ মানে মানুষ, জানিস তো এটা? মফিজ হচ্ছে, এটা বলে হচ্ছে মানে রংপুরে, আন্ডারস্ট্যান্ড রংপুর, বাট আমাদের খুব কিন্তু রংপুরে আমার বোনের বিয়ে হয়েছে, কাজিনের আর্মিতে জব করে, একটা টাকাও লাগে নাই। ইউ সেড কারেক্টলি, ওই এলাকার লোকজনকে মফিজ বলে, বাট উত্তরবঙ্গ এরকমই জানে। আর রাজশাহী আসলে শুনলেই তো জানিস, পার্সোনালি সবাই তো খারাপ না, যেমন রাজশাহী তো শুনলে তো 10টার মধ্যে জানিসই যে খুব ভদ্র লক্ষ্মী। না না 10টার মধ্যে এরকম ধান্দা না এটা হয়? আমি বিশ্বাস করি রাজশাহীর লোকজন অনেক ভদ্র, কিন্তু এরকম ধান্দা চাপাইয়ের লোকজন ভালো। একটু চালুক আছে। রাজশাহী ও হার্ডকোর রাজশাহী। আপনি রাজশাহী? আচ্ছা তারপর তারপরে এরকম আমি বলছি ঠিক আছে আমি তারপরে 10 লাখ টাকা আমি বলছি আমি না টাকা চাচ্ছে? হ্যাঁ বলছে তো কে রে শালা তুই? বলছি চোর চোরটা। তুমি আমাকে তোর কারণে তো উত্তরবঙ্গের তেজ মারা গেছে। আমি তোরা পাইলে হয় রে ভাই। তারপরে আমি বলছি কি আমার কাছে নাম যদি এত ঠিকানা এক্সপোজ করে দেব নাকি? না চোরের বাচ্চা চোর। হ্যাঁ, আমি বলছি কি যে আমার কাছে তো এত টাকা নাই, এত টাকা থাকলে আমি তোমাকে ঠিক দিতাম। হ্যাঁ এটা হ্যাঁ, এটা আমি কই বলছি, কিন্তু তারপর আমি আমার ফ্যামিলির সাথে এটা শেয়ার কিন্তু করতে অবাক পারি। করার কথা হচ্ছে জানিস, যখন রাশিয়ান নওগাঁ শুনে মানুষ জানে যে এরা খুব দুর্বল, হ্যাঁ, এরা খুব ভালো, innocent, লক্ষ্মীমন্ত টাইপ, হ্যাঁ। ইনোসেন্ট এন্ড নিষ্পাপ এন্ড মফিজ টাইপ। আর বরিশাল শুনলে ঘাবড়ায় যায়। হ্যাঁ বরিশালের উপর চান্স নিচ্ছে নওগাঁ। হ্যাঁ ভাবা যায়।
আচ্ছা, হ্যাঁ, তারপরে শুনি। তারপরে আমি বলছি যে তারপরে আমি বাসায় এরকম বলছি যে যেহেতু আমাকে বিয়ে আমার আব্বু যেহেতু চাকরি করছে, রিটায়ার্ডে অনেকগুলো টাকা পাইছে। ইস, হ্যাঁ, তো আমার বাবা করছে কি যেহেতু যার যার টাকা আলাদা আলাদা করে দিছে আর তাদের যেহেতু যদি হ্যাঁ, বাবা হ্যাঁ, চলে যায় এখন কি তাহলে দিয়ে দিবি ওরে? না, মানে এটা ওর ধারণা আর কি। মানে আমি আমার ফ্যামিলিকে প্ল্যান বলছি করতেছে। যে আমি যেহেতু যা যা পাবো আমারটা আমারে দিবা। হ্যাঁ, মানে এরকম আমি আমি কিছু বলি টাকা নাই দিয়ে দিবি ওরে। আমি এরকম বলি নাই যে তুমি আমার আমার হাজবেন্ডকে দিবা, আপনি হ্যাঁ, বলছেন যে আমারটা আমাকে দিয়ে দিবে, আমাকে বুঝায়। এটা বলছি কিন্তু উদ্দেশ্য তো আর একটা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলিতে যদি বলি যে এরকম টাকা তাহলে চাই তার মানবে না। তাহলে ওর আমারে উদ্দেশ্য তো একদম এটা, টাকা নিয়ে ওরে দিবে। মাইরে ফেলবে। এটা কখনো কিন্তু লম্বুর সাথে বিয়ে যেহেতু করবে, আমি এটা হচ্ছে মেইন ফ্যামিলির ছোট উদ্দেশ্য। মানে আমি হুম। টোটাল ফ্যামিলির ছোট। আন্ডারস্ট্যান্ড। তারপরে তারপর এরকম হওয়াতে আমি বুঝি তারপর সব ঠিক ছিল, ঠিক থাকাতে পরে আমার সাথে টুকটাক ঝামেলা এই এরকম জেরিন, যে তথ্য দিচ্ছ এটা সঠিক কিনা? এটা তো শেষে শুনবে। তুমি যা বলছো সব সঠিক কিনা? কারণ ওর পিন্ডি চটকানোর ব্যবস্থা করব আমি, একটা কারণে যে উত্তরবঙ্গকে বেজ্জত করার মিনিমাম অধিকার ওই চুতিয়ার নাই। কিন্তু আমি চাই না ও তারপর মোহাম্মদ ইমন লিখেছেন টাকা কি নিয়েছে নাকি? হ্যাঁ, সবাই এক্সাইটেড আপনার গল্প শোনার জন্য। তারপর বলেন, তারপর কি না এখনই না, বললেন না নিছে কিনা? আরেকবার বাপ, এই কথাগুলো যা বলছো যে সঠিক কিনা? হ্যাঁ সঠিক না তাহলে আমি কেন বলবো এগুলা, তার জন্য আমার কেন আর এগুলা পিন্ডি চটকানোর জন্য আমি এখন থেকে বের হব। বাইরে কেউ কিন্তু কোনো অন্যায় করলেও কিন্তু ঘরের মধ্যে যখন অন্যায় করে তাকে মানা যায় এটা না। মেনে নেওয়া যায় না। তারপরে তারপর তারপরে আমি আমার ফ্যামিলিতে ওরকম ভাবে আমি প্রসেস করে রাখছি যে আমার যতটুকু প্রয়োজন সবকিছু ঠিক ছিল। তো আমি তো জানি যে তারপরে মাঝে আমি মানে ওর সাথে ঝামেলা হয় তখন আমি একদম সম্পর্ক শেষ করে দেই। তখন আমি মানে খুব অসুস্থ হয়ে যাই। হসপিটালে আমার একটা বোন আছে, তখন আমার আম্মু বাসায় ছিল না, নানা বাড়িতে গেছিল। যেহেতু আমার আম্মু আবার না মানে আমার নানার একমাত্র মেয়ে, তখন ওই আমার বোন আমাকে হসপিটাল নিয়ে যায়। তারপর ও কিভাবে যে আমি অসুস্থ হই কিভাবে যে জানি আমি জানি না, কার মাধ্যমে জানি, কিন্তু অসুস্থ হয় তো আমাকে ফোন করে যে তুমি এটা করো কেন ওইটা করো কেন। তারপরে আমার ভিডিও ফোন করে বলে কি যে আগে তোমার একটা কথা বলি, আমার ফ্যামিলি যেন তোমাকে পছন্দ করে, তুমি মানে কোনোই করবা না, মানে টেনশন করবা না, তোমার দেখতে যেন মানে দেখে যেন পছন্দ। একটা মেয়েকে কিভাবে তুই ম্যানিপুলেট করিস, একটা মেয়েকে কিভাবে ধান্দাবাজি করে তার কাছে টাকা খাওয়ার ব্যবস্থা করিস, যে মেয়েটি কথাগুলো বলছে যদি কথাগুলো সঠিক হয়ে থাকে, আর যদি বেঠিক হয়ে থাকে সেটাও সম্মানের সাথে তুই না, তুমি না, আপনি বলে বলতেছি, আপনি আসুন এবং আমাদের চ্যানেলে এসে সেটা রিপ্রেজেন্টেশন করুক। বাট কথাগুলো যদি সত্য হয়ে থাকে, তোর ভিটা বাড়িতে যদি ঘুঘু নাচার হয় আমার নামে হেতে সামনা। এরকম যাই হোক টুম্পা ইসলাম বলেছেন এইরকম মানুষগুলো খুবই খারাপ। একজন লিখেছেন ওকে ও একজন কমেন্টে চলে গেল, একজন লিখেছেন ওকে ঘন্টা হিসেবে পিটানো দরকার। আচ্ছা, তারপর আমার মুখে যদি একটা ব্রণ হইতো সেটাও কি জন্য হইতো সেটা ওকে আমার বলা লাগতো যে আমার মুখে কেন ব্রণ হয়। কেন বলতে হবে? আরে কি অদ্ভুত ব্যাপার। কেন বলতে হবে? আপনার বয়স কম, আপনার ব্রণ হবে, এটাই তো শালা। স্বাভাবিক। ওফো, হ্যাঁ এরকম মানে প্রত্যেকটা এত কাজে আমার অসহায় কেন ভাবতে হবে? এই জিনিসটা তো আমার ব্রেনে ঢুকতেছে না তখন থেকে। কেন নিজেকে এত দুর্বল ভাবতে হবে? কেন নিজেকে এত উচ্ছিষ্ট, এত এত অবহেলিত, এত ক্ষুদ্র ভাবতে হবে? ওই যে প্রথম একটা কথা আমি বললো না যে মানুষ তো বিদেশ থেকে এসব বিয়ে করে। বর্তমান সময়টা শুনি, বর্তমান কি অবস্থা? বর্তমানে ভাল এরকম লাগতেছে না আমার শুনতে। এরকম এত দুর্বল চিত্তের মেয়ে, এত অবহেলিত মেয়ে, লাস্টের ঘটনাটা এই পৃথিবীটায় এখন এরকম না। এক্স্যাক্টলি আমার শান্ত এরকম না, আমার আশপাশে যে মানুষজন দেখতেছে এরকম না, আমি এরকম জেরিন দেখতে চাই না। এই পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। মেয়েরা দে আর লিডিং জাস্ট ফ্রম দ্য ফ্রন্ট। তারা আমাদের চাইতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। রেজাল্ট কারা ভালো করতেছে? মেয়েরা। সবচেয়ে ভালো জায়গাতে ডেফিনেটলি রিপ্রেজেন্ট করতেছে কর্পোরেটে কারা? মেয়েরা। সবচেয়ে দারুণ কিছু করতেছে কারা? মেয়েরা। সো এই জায়গাতে এরকম জেরিনের পুতু গল্প আমার শুনতে ভালো লাগতেছে না, খুব অসহায় লাগতেছে, বিরক্ত লাগতেছে। কারণ আমার ওরসে আমার জিনেও যদি একটা কোনো মেয়ে জন্ম নেয়, আমি এরকম মেয়েকে কোনোভাবেই কল্পনা করতে পারবো না। তারপর যদি এরকম মেয়ে দেখে ফেলি যে এরকম মেয়ে আমার ওরসে জন্ম নিয়েছে, খোদার কসম গলা টিপে মেরে ফেলবো। আমি কোট আনকোট বলতেছি, গলা টিপে মেরে ফেলবো। আমার এরকম মেয়ের দরকার নাই। তারপরে আপনার আমাকে বলতো যে কেন দুর্বল ভাবতে হবে এরকম? তারপর ওর খালা, আমরা কি চোখ কি বাড়িতে রেখে আসছি? এই শান্তি কি বাড়িতে চোখ রেখে আসছে? যেমন দেখতেছি এই মেয়েটিকে, যেমন লাগতেছে দেখে কথা বলতে গিয়ে বোন বলে সম্বোধন করে বললাম আমি, কেন নিজেকে এত ক্ষুদ্র ভাবতে হবে? কেন ভাবতে হবে? পৃথিবীতে আর অপরচুনিটিস নাই, পৃথিবীতে আর অপশন নাই। তারপর ওনাকে বলতো কি যে ওর মানে ওর ফ্যামিলিতে বলতে ওর দুই ভাই
আর ওর বাবা মা। হুম। তারপরে ওর খালারা ছিল, 2-3টা খালা ছিল। 5 মিনিট শেষ করতে হবে গল্প, হুম, শেষ করো বর্তমানের অবস্থা বলো। হ্যাঁ, খালারা বলতো কি যে মানে ও বলতো আমার যে আমার খালারা 1000 মেয়ে দেখে একটা মেয়ে বিয়ে করাবে, মানে ইস! এরকম কে বলছে রে আমাকে। এটা, কোন দেশের রে, কোন জমিদার? আমি তোর গোটা চিনি, নওগাঁ রাজশাহী সবার। তারপর আমি বলি কি তুমি হুম। ম্যানেজ করো, তুমি যেহেতু চাকরি করো, 1000 দেখে তুমি তো শালা। তুমি কি তো করে ও? চাকরি করে কি চাকরি করে? বিজিবিতে। আচ্ছা, হ্যাঁ। হোয়াট এভার ইট ইজ, বিজিবি এমন ইটস নট এ বিগ টাইম অফ তারপর প্রোফাইল। বলতেছে কি আমি বলছি তুমি তো চাকরি করো, তোমার তো এত সময়, তুমি তো ইচ্ছা করলেই ম্যানেজ করতে পারো, যদি করতে পারো, ফ্যামিলির হ্যাঁ, যদি হ্যাঁ। সমস্যা থাকে, হুম। ফিনান্সিয়াল। এবং এবার কি জানো, বিজিবি বলো, পুলিশ বলো, আর্মিজ বলো, স্পেশালি আর্মি কমান্ড যেখানে আছে, আমি তো আর্মির পরিবারের একজন সন্তান এবং আর্মিকে কলিজা দিয়ে আমি ভালোবাসি এবং পছন্দ করি। যে মেয়ের সাথে কোনো যদি কোনো অ্যাবিউজ করে, এর মিনিমাম কোন চাকরি তো দূরের কথা, ওর টিকবার মিনিমাম কোনো ক্ষমতা, এটা কি জানা আছে তোমার? জানা যে আছে। কোন মেয়েদের সাথে যদি কোনো অ্যাবিউজে জড়িত থাকে জানি, কেউ, এটা জানি। তারপর হচ্ছে যেহেতু আমার ফ্যামিলিতেও এসব ডিফেন্সের লোক আছে, হুম, আমার নিজের আপন বোনের হাজবেন্ড, তারপর কাজিন, আপন কাজিন। জানো তো যে বউ যদি হ্যাঁ, এসে বা কেউ যদি কোনো মেয়ের অবশ্যই। সাথে অ্যাবিউজ করে, তার মিনিমাম কোনো জায়গা হয় না ওখানে। তৌহিদ নূর লিখেছেন ওকে সামনে পেলে পিন্ডি চটকাইতাম। আপু আপনি আমার দাদু বাড়ি এলাকার লোক, তারপরে প্লিজ হচ্ছে নিজেকে এগুলো যখন দুর্বল বলে, ভাববেন না। তারপরে ওর সাথে হ্যাঁ। আমার তৃতীয় শেষ করো গল্প, হ্যাঁ, শেষ করো। হ্যাঁ। ওই লাস্ট ও আরেকবার ছুটি আসে, তখন 7 দিনে কতদিন ছুটি হয়, তখন আপনার করছে, ও বাড়িতে আসছে, তোর একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ও হচ্ছে 10-এ পড়ে, শেষ করো। সে মনে হয় 6-7-এ পড়ে, এরকম ভাবে, মানে হুম। সেমের বিয়ে হয়ে গেছে। হুম। বিয়ে হয়ে যাচ্ছে, ছেলে মেয়েটার আবার 4 বছর একটা বাচ্চা আছে। তো ওদের এলাকায় গেছে, যাওয়ার পর ওরে আটকাই দিছে। মানে ওই মেয়ে বলছে তো যেহেতু আমাদের এলাকায় কোনো আসছে, মিথ্যা তথ্য যেন না হয়, বারবার বলতেছি, কারণ আমি চ্যালেঞ্জে চলে গেছি, না এটা মিথ্যা না, এটা ও আমাকে যেটা বলছে। ইনভেস্টিগেশনে যাব এটা নিয়ে। হুম। এবং ওই ছেলের পক্ষ থেকে আমি বারবার বলছি যে উনি যদি ওনার জায়গা রিপ্রেজেন্ট করতে চান, আপনি বলছে এই কারণে, যদি সে মিথ্যা বলে থাকে, ওনার জায়গা যদি সঠিক জায়গায় উনি থাকেন এবং কথা বলতে চান, ডেফিনেটলি উনি আমাদের এখানে এসে কথা বলবেন, সেই জিনিসটা আমরা রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা এখান থেকে করে দিব। হ্যাঁ। তারপর হচ্ছে ওই ওর ফ্রেন্ডের বাসায় যায়, মেয়ে ফ্রেন্ডের হ্যাঁ বাসায়। মেয়ে ফ্রেন্ডের বাসায় যায়, যাওয়ার পর ওই মেয়ে করছে কি, ওই যে কেসি গেট থাকে না, হুম। মানে ইট হুম, দিয়া হুম। করা ঘর, কেসি গেট আটকাই দিয়ে তারপর লোকজন জড়ো করছে, বলছে তা যে ওই মেয়ে বিয়ে করে নেই। না, ওই মেয়ের তো 4 বছর বিয়ে হয়েছে, ডিভোর্সি, ডিভোর্সি, আচ্ছা, আচ্ছা, ডিভোর্সি, 4 divorcee। বছর একটা বাচ্চা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও যাওয়াতে মানে ওরে বলছে যে তুমি যেহেতু আমাদের এলাকায় আসছো, তাই আমাদের বাসায়, শিখলি বিয়ে যারে হ্যাঁ, বলে, ওটা বেড়াই আমাদের যাও। এলাকায় চলে, হ্যাঁ, তারপরে দরজা লাগে দিয়ে বিয়ে করে নেয়। তারপর এরকম গেছে, যাওয়াতে এখন দরজা আটকাই দিয়েছে, ওর বাবা কিন্তু বাসায় ছিল দিয়ে বিয়ে করে ফেললো। হ্যাঁ। না। তারপরে এরকম লোকজন জড়ো করছে, এখন বলছে যে আমারও বলছে আসার জন্য, আমাকে ইনভাইট করছে, তো আমি আসছি, এখন আমার তো কোনো দোষ নেই। হ্যাঁ। তো এই মেয়ে যে ঝড়ো করছে, তারপর বলতেছে আমি ওর 1 ঘন্টার জন্য হইলেও আমি ওকে বিয়ে করব। মানে এটা তো ও আমাকে বলছে যতটুকু আমি অতটুকু হ্যাঁ। শুনছি, আসলে এটা আদৌ সত্য না মিথ্যা আমি জানি না। তারপরে যেদিন রাতে আমাকে বলে 2 ঘন্টার মতন কথা হয়েছে, তখন আমাকে এইসব কথা বলছে, বলার পরে আমি খুব মানে ক্লান্ত হয়ে গেছি, সারা রাত কান্না করছি যে এগুলো আমার শুনতে হবে, এগুলো যদি আমাকে না বলতো তাহলে আমার হয়তো আমি খারাপ লাগতো যে একটা মানুষ কিভাবে এত জঘন্য হয়, কেন যাব একটা মেয়ে বাসায়, আমি কোনো অকেশন ছাড়া আমি কেন যাব? কেন যায় জানো না, কেন গেছিল কি মনে হয়? এমনি দাওয়াত খেতে, পোলাও মাংস, না কি কিন্তু কারণে? ওর প্রশ্ন কি কারণে গেছিল? কি বলবো, ওনার শুনি একটু, কতটুকু না, বয়স ও তো হচ্ছে, একটু দেখে নাই। ম্যাচুরিটি কেমন দেখি। কেন গেছিল ওই ছেলেটা? কিভাবে বলবো? তোমার ধারণা কি কারণে যে মেয়েটা এমনি দাওয়াত ডাকছিল? হয়তো মেয়েটার ইন্টেনশন ছিল ছেলেটা জব করে, ওকে বিয়ে শাদী বিয়ে করা। করার। আর ওই তুমি যাকে ভালোবাসো ছেলেটা কেন গেছিল? ডাল পুরপুরের মাংস আদে ভাত খাইতে, না কিসের জন্য? কি বলবো আমি? টাকা আমার দিকে সেক্স করতে গেছিল। এটাকে মিষ্টি করে অনেক ভাবে বলা যায়, যেহেতু আমি একটু চুতিয়া টাইপের মানুষ, সরাসরি বলছি সেক্স করতে গেছিল। এটা কি মানতে তোমার কষ্ট হচ্ছে? বুঝতে পারতেছে না? বুঝতে পারছি কি করতে গেছিল? কোনো খারাপ উদ্দেশ্য ছিল, খারাপ মানে সেক্স করতে গেছিল, ঠিক না বেঠিক? মানতে পারতেছে না? আসলে আমি জানি না, আমার সাথে ওরকম কোনো একটা ডাঙর মেয়ের বাসাতে রাত বিরাতে কেন না, যায়? এটাই আমার কথা। কি করতে গেছিল? মানে কি করতে গেছিল মেয়েটার সাথে? কি করতে আমি এটা গেছিল? উচ্চারণ করতে চাই না। আমি যেটা বলছি এটাই তো, বুঝো তো এটা? হ্যাঁ, তারপর শ্রদ্ধাবোধ, ভালোবাসাবোধ কাজ করতেছে। তারপরে চিন্তা হচ্ছে যে ভাগ্যি সেটা না শুনতে হতো যদি, তাহলে আমার ওকে যেভাবে পবিত্রভাবে ভালোবাসি তাহলে ভালোবাসতে সহজ হতো, এরকম? হ্যাঁ, এরকম তো, এরকম না? এরকমটা না, তাহলে আসলে কিরকম? এরকম মানে এটা তো আমি যখন শুনছি, কিরকম এটাই আমাকে জানাও শুধু। মানে এটা আমি I'm বলতে sorry, আমি চাইছি। একটু জানতে, মানে অ্যাটলিস্ট যদি এটা না জানতাম তাহলে এই যে বাতাসে সে আমাকে বলছে কারণ ছিল এটার। আন্ডারস্ট্যান্ড, বাট এটা যদি না জানতে তাহলে ওকে নিয়ে যেভাবে কল্পনা করো তুমি, আকাশে হেসে হেসে বেড়াও,
দারুণ একটা অদ্ভুত সুন্দর পারফিউমের গন্ধ আসে গায়ে, প্রজাপতি ফুলের মধ্যে নাচে, এইভাবে কল্পনা করতে সহজ হতো, রাইট? কিন্তু যখন এটা শুনলা তখন কষ্ট লাগছে, এটাই তো, এই জন্যই তো তোমার কষ্ট, তাই না? না শুনলে মনে হয় ভালো হতো, করতেছে ঠিক আছে, বাট না শুনলে ভালো হতো, এরকম তো ব্যাপার, রাইট? হ্যাঁ, এরকমই তো, এরকম জোরে বলো, এটা তো প্রোগ্রাম, সাউন্ডের প্রোগ্রাম, হ্যাঁ এরকম, মানে তুমি তো বুঝতেছো যে ও কি করতে গেছিল, পচা কাম করতে গেছিল, কিন্তু এটা না শুনলে ভালো হতো যে ওখানে যে যেমন সুন্দর সুন্দর কল্পনা করতো, কল্পনাগুলো নষ্ট হয়ে গেল, তাই শুনলে, না শুনলে মনে ভালো হতো, তাই তো? অনুষ্ঠান শেষ করছি, দরকার ডাক্তারের কাছে যা, বোন বলে সম্বোধন করেছি, ডাক্তারের কাছে যা, যা ওষুধ না হলে ওষুধ নে, এসব চুতিয়ার পাশ থেকে বাঁচায় পালায় বাঁচ, জীবন শেষ হয়ে যাবে। বিশ্বাস কর, বাংলাদেশের প্রেক্ষাপটে 95% মেয়ে আর্লি এজে বিয়ে করার পর একটা করে সন্তান তাদের কাঁখে ধরিয়ে দেওয়ার পর রাস্তায় ছেড়ে দিচ্ছে ছেলেরা, এবং এই মেয়েরা বিভিন্ন ভাবে বাজে ভাবে লাইফ লিড করতেছে, হয় কষ্টে কষ্টে জীবন যাপন করতেছে, অথবা কোনো মানুষের বিস্তার গরম করতেছে, দিয়ে যে জীবনটাকে শেষ করে দিচ্ছে, কেউ সুইসাইড করতেছে, কেউ জীবন মৃত্যুর মতো বেঁচে আছে। তোর আল্লাহর দোহাই লাগে, কিছু কর আর না কর, এই সব চুতিয়ার কাছ থেকে দূরে থাক। ক্লিয়ার? এখন দূরেই তো আছি। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। শেষ কয়েকটা কথা শুনতে চাই 2-3 মিনিটে। খুব করুক, কিন্তু অ্যাটলিস্ট না বলুক, যাতে ওকে নিয়ে আমার কল্পনা করতে ভালো হয়। শালা 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ, তুই যদি সঠিকভাবে থাকিস, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সেরা মানুষটাকে তোর জন্য নমিনেট করবে, যার হাত ধরলেই পৃথিবীর সর্বোচ্চ শক্তি কাছ থেকে দেখবি। একটা বাটপার ফটকামি করতেছে, দেখতেছিস, জানতেছিস, তারপর কাছে যাওয়া লাগবে কেন? এটার উত্তর আমি খুঁজে পাই না যে আসলে উত্তর খুঁজতে পারেন, এটাকে নেশা বলে। একদম লাস্টের দিকে আছে, আপনি যদি 2-3 মিনিটে কিছু বলতে চান। আপনি এটাকে বলছিলেন নেশা বলে। ওর সাথে আমার যেদিন আমাকে আমার এক্সাম চলে, ফাইনাল ইয়ারের এক্সাম চলে, তখন আমাকে মানে ও যে আমার সাথে কথা বলা যে একদম ধরন পাল্টাইছে, তখন আমি বুঝতে পারছি। এক্সাম তো ভালো করে দিছি, যেহেতু আমি ফাইনাল ইয়ার এক সাবজেক্টে বাদলে তো আমার 1 বছর লস হবে। তারপরে ভাবছি যে ও আমার সাথে আর সম্পর্ক রাখবে না। ফোন আছে আজকে, টেলিফোন নেওয়া যাবে? নেওয়া যাবে। তারপরে থাম, তোরা গল্প শুনতে ভালো লাগতেছে না আমার, আমি সরি, আমরা একটু পরে দেখি, পরে আমি হ্যাঁ? চলে যাই, তারপর আমরা একটু আমি দেখি যে আমার স্ট্যান্ডটাকে মানুষ খুব বাজেভাবে নিচ্ছে কিনা, কারণ এত র ভাবে আজকে আচ্ছা, গেছি। আপনারা ফোন নম্বরে কল করতে পারেন 01841904904, এটা হচ্ছে আমাদের কল করার নাম্বার। আরেকবার আমরা বলতেছি, আজকে একটু ফোন কল নিব আপনাদের কাছ থেকে, হ্যাঁ? অনেকদিন আমি যেহেতু শুধু একটু নেইনি। মিলানোর জন্য যে আমি, আমার স্ট্যান্ডটা খুব র ছিল, সেটা মানুষ গালি দিচ্ছে না, অ্যাপ্রিশিয়েট একজন করতেছে লিখেছেন নাকি? গুরু আরো কিছু গালি দেন। না না, গালি বিবেক দারিত্ব নাই, লিখেছেন আমাদেরকে। গালি দারিত্ব না, আমি সরি, আমি ক্ষমা চেয়ে সাফায়াত নিচ্ছি, আছেন কারণ বরিশাল অন থেকে। ইয়ারে এটা কোনোভাবেই যায় না, এবং এটা শান্তুর সাথে রিলেটেড না। শান্তু, ক্ষমা করে দিস, তুই আমার অর্ধেক বয়সে, তারপর ক্ষমা করে দিস, তোর সাথে রিলেটেড না কিন্তু শান্তু। It's okay, it's okay. যদি ক্ষতি হয় তাহলে আমার হওয়া উচিত, আমি ব্যক্তি মানুষ হিসেবে বলেছি, তোর চ্যানেল, তোর প্রোগ্রাম, তুই প্রোডিউসার, তোর সাথে রিলেটেড না, রাইট? Yes. যদি মামলা হয়, কিছু হয়, যেন আমার সাথে হয়, রাইট? Okay, ক্লিয়ার? okay, হ্যাঁ। আচ্ছা, আমি আচ্ছা, ফর্মগুলো আমরা নিতে কল থাকি, পাওয়া শুরু আমার করলাম, নিজের হ্যাঁ। ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। আর বোন, বাদ দে, ওটা দুনিয়া অপেক্ষা করতেছে, মানবি নাকি মানবি না, আরো কথা বলতে মন চাচ্ছে, রাইট? আমি চলে যাওয়ার পর বলতে থাক। আমি যদি তোর মায়ের, তোর বাবার ওরসের ভাই হইতাম, আমি একই কথা বলতাম, তখন ধৈর্য এতক্ষণ ধরতে পারতাম না। এখন তো মুখে বলে খালাস, হয়তো গায়েও হাত তুলতাম, তখন তোর সহ্য করতে পারতাম না। তোকে নিয়ে খেলতেছে, টের পাসনি? যদি তোর কথাগুলো সত্য হয়ে থাকে, টের পাসনি খেলতেছে তোর নিয়ে? আর তুই যে এত সস্তা না, তুই যে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহামূল্যবান, আনমোল এক রাতন, তুই টের পাচ্ছিস না? তোর জন্য গোটা পৃথিবী অপেক্ষা করতেছে, অনেক ভালো কেউ অপেক্ষা করতেছে। জান আমার, তুই অনেক ভালো থাকবি, কলিজা আমার। পারবি ভুলে থাকতে? এসব উল্টা পাল্টা চুতিয়াগিরি থেকে দূরে থাকতে পারবি কিনা? পারবি তো? বাইরে কথা দে, পারবি? বহু মানুষ শুনতেছে, বল পারবি? করব। বাপ মা যা যেখানে বিয়ে দেয় সেখানে দেখ, তুই ভালো থাকবি, কসম খোদা। তুই সেদিন আমাকে বলবি যে শালা একটা বাটপারের মতো মনে হচ্ছিল, ভাই যদিও উল্টা পাল্টা কথা বলছিল, কিন্তু হারামিটা ভালো ছিল, এটা বলবি তুই? ইনশাআল্লাহ। বাপ মার বাইরে কোনো ইনশাআল্লাহ। ডিসিশন নিবি না, নিজের পর কোনো টর্চার করবি না, জোরে কথা ক, মাইকে কথা ক, ঠিক আছে। যা বাপ মা বলবে তাই শুনবি। অবশ্যই। ওকে, ডান। এবং আমি বললাম, এখন থেকে 1 থেকে 2 বছর পর, বিয়ে শাদী হওয়ার পরে, তুই আমাকে ঠিকই খুঁজে বাইর করবি, অ্যাটলিস্ট তোর সন্তানকে বলবি। তুই কি ভেবে রেখেছিস সন্তানের নাম কি রাখবি ছেলে হলে? বলতো। এটা ভাবি নাই এখনো। মেয়ে হলে?
এটা ভাবি নাই। আচ্ছা যাই হোক, তখন তাকে বলবি যে তোর একটা মামা আছে পাগলা টাইপের, মানুষ বুঝে না, উল্টাপাল্টা কথা কয়, কিন্তু মানুষকে কলিজাতে ভালোবাসে। তোর মামাকে বলিস আমি ভালো আছি। অবশ্যই। তুই গুরুত্বহীন না, তুই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দারুণ সৃষ্টি, তুই অনেক মূল্যবান। মানুষকে কাছে নিজেকে সস্তা করতে নাই চান, তারা পায়ে পায়ে ঠেলে, তারা তখন সুযোগ নেয়, অপদস্থ করে, টাকা নিবে, এই নিবে, সেই নিবে, সমাধান নাই এটা কখনো। এভাবে কেউ ভালো থাকতে পারে না কলিজা। ভাগ্যিস সংসারে যাসনি, সারা জীবন আমি এর চাইতে কষ্টের দুঃখের আর কিছু করতে পারত না বাপ। তুই গোটা পরিবার সহতি ভেসে যেতি বাপ, বুঝছস? এখন তো আমার এলাকায় বেঁচে সবাই গেছিস বাপ জান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার কর, বেঁচে গেছিস তুই কলিজা আমার। তো যদি তারপরে কিছু বলতে মন চাই তুই প্রোগ্রামে বল, আমি উঠে যাচ্ছি, বাট তুই না বলতে থাক। ঠিক বাট আছে, কথা তো দিলি যে আর কোনোদিন এই ঘোরের মধ্যে থাকবি না। ট্রু? অবশ্যই ওভারকাম করার চেষ্টা করব করিসনি, কথা 100%। দিলি যে তুই। কথা তো দিছি কি দিলি? 100%, এটা আমার এই মেমোরিতে, গল্প আর নাই। মানে মেমোরিতে আবার যদি ফিরে আসে অন্য কোনো ফরম্যাটে, অবশ্যই তখন ফেস রিভিল করে, ওভারকাম করে তখন একদম ফেস রিভিল করে আসবো। ট্রু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি বলুন। লাউড স্পিকার দিতে হবে। এই যে loudspeaker। আমি একটু দিই। আচ্ছা, এত কল আসতেছে যার কারণে হ্যাঁ বলতে পারেন। হ্যালো, জি, ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করিস। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কথা শুনেছেন, খুব বেয়ারা টাইপের কথাবার্তা, তার প্রেক্ষিতে যদি কিছু বলার থাকে আপনার। তার প্রেক্ষিতে হ্যালো, জি, আমার আমি শুধু ওইটার জন্যই ফোন আজকে নিচ্ছি। আমার প্রেক্ষিতে যদি কোনো কাউন্টার কমেন্টস করার থাকে, কোনো স্টেটমেন্ট দেওয়ার থাকে, প্লিজ বলতে পারেন। যা মন চায় একদম র ভাবে বলতে পারেন। যা মনে হয় বলবো। জি প্লিজ। শুনেন, আমি বলতে চাই আমি আপনার প্রোগ্রাম মাঝে মাঝে শুনি, সবসময় শুনি। জি, আমার মনে হয় একটা যারা কথা বলতে আসে, এই যে উনি অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছিলেন, মানে আমি কিন্তু পুরো মাঝখান থেকে ঢুকেছি, এরপরেও অনেক সময় মাঝখান থেকে ঢুকে বুঝতে পারি। আর উনি বলতে যাচ্ছিলেন কিন্তু আপনি খালি কথা বলছিলেন, এরকমটা না করলে খুব ভালো হয়। এই ভুল আর করবো না। হ্যাঁ, এরকম করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই আর নাম কিছু? কি? নাম কি? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম, যদি আপত্তি না থাকে? না না, আমার নাম বলা আচ্ছা, যাবে বলা না। দরকার নেই, আর করবো না এই ভুল। কিভাবে ক্ষমা চাইবো? না না, ক্ষমা চাইতে হবে না, এমনি বললাম, আপনি যে বললেন যা বলার বলতে, তাই। আমি কি আমার জায়গা থেকে কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। ওকে, এই মেয়েটির ক্ষেত্রে যেটা ঘটেছে, ব্যাক টু ব্যাক এই মেয়েটিকে প্রচন্ড রকমের, আপনি তো বললেন যে প্রোগ্রামটা পুরোটা শুনে নিয়ে মাঝখান থেকে ঢুকেছেন, রাইট? আমি কথা শুনতে পাচ্ছি না। না, আপনি তো প্রোগ্রাম পুরোটা শুনে নিয়ে মাঝখান থেকে ঢুকেছেন প্রোগ্রামে, তাই বললেন না? জি জি। ওকে, আমি শুধু একটা পার্সপেক্টিভ থেকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে ক্যারিজমেটিক সৃষ্টির নাম হচ্ছে নারীত্ব। মেয়েদের চাইতে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সৃষ্টি পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু আছে বলে আমার মনে হয় না। এই মেয়েটিকে বিভিন্ন ফরম্যাটে হিউমিলেট করেছে প্রেমের নামে যে ছেলেটির কথা বলছে, সেই ছেলেটি। এবং এই ছেলেটি বিভিন্ন সময় কট হয়েছে অন্য একটা ব্যভিচারী সম্পর্কে গিয়ে, সেগুলো সম্পর্ক সেই সম্বন্ধে জানে, তারপরে ছেলেটিকে অ্যাভয়েড করে ভুলে গিয়ে ছেলেটির কাছে যাওয়ার জন্য পাগল প্রায় প্রচেষ্টা এবং মানসিকতা মেয়েটির মধ্যে কাজ করতেছে। শুধু তাই না, এই মেয়েটিকে এত বাজেভাবে হিউমিলেট করেছে যে তোর মুখে ব্রণ কেন উঠলো তার ব্যাখ্যা দে, তোর এই ডিলিটেড অপশনে তোর কাজিন ব্রাদারের ছবি আছে কেন তার ব্যাখ্যা দে, তুই কেন এখনো 10 লাখ টাকা পাঠালি না বিয়ের আগে তার ব্যাখ্যা দে। এবং আমার মতো ছেলেকে পাইতে গেলে হাজার খানেক মেয়ে আমার জন্য ওয়েট করে বসে আছে, তোর মতো একটা অসুন্দর, একদম একদম অপ্রকৃতিস্থ মানে পাগল টাইপের মেয়ে আমার জন্য রাজি হচ্ছে, সেটি তোর কপাল যে আমার মতো যুবরাজ তোকে পছন্দ করতেছে। সো এটার তুই ব্যাখ্যা দে। এগুলো শুনতে 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 আমি ধৈর্যচ্যুতি হয়ে এই কথাগুলো বলেছি, আর বলেছি আমি সেটা বুঝতে
করেছি, কিন্তু যে আমি বললাম আর না, আপনি তো বলতেই পারেন, যেহেতু আপনি শ্রোতা, আপনি আপনার জাজমেন্ট করার ক্যাপাবিলিটি আছে, আপনাকে আমি অ্যাক্সেস দিয়েছি, বাট আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছি যে কেন চোদ্দ আমরা চ্যুতি তো অনেক ঘটিয়েছে। ফ্যান, এরা হয়তো খেতে আমাকে কি করবে আল্লাহই জানে, কিন্তু না আমি না, আমার বললাম। ফ্যানের জন্য না, না না না, আমি এই কথাটা বলার জন্য আপনার ফ্যানরা ওকে কি নো নো করবে? নো, আপনার মেরা স্যার তেরা আঁখো পর, আমি অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব ভালোবাসা এবং সম্মানে নুয়ে পড়তেছি আপনার কাছে, যে মানুষটি আমার চোখে চোখ রেখে দারুণ একটা কথা বলেছে। এবং বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজি নাজি জেনে বলতেছি, আপনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে সেটার কোনো ঠাই ঠিকানা নাই। এই জন্যই তো নারীত্বের প্রেমে, নারীত্বের ভালোবাসা আমি বারে বারে পড়ি এবং শ্রদ্ধাও করি প্রচুর পরিমাণে, যে নারীত্বের পক্ষে সম্ভব যে মানুষের চোখে চোখ রেখে সবসময় সঠিক কথা বলা, সত্য কথা বলা। সে নারীত্বকে এত দুর্বল ভাবে দেখতে চায়নি বিধায় আমি এভাবে আউটবাস্ট করেছি। বলেন দোষ কোথায় করলাম? না 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 না, দোষ দোষ বলিনি তো, বলেছি এমনি এই এমনি কথাগুলো আমার ব্যাক টু ব্যাক ওই মেয়েটির কাছে শুনতে 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 আর ধৈর্য ধরে রাখতে পারেনি। একটা মেয়ের মুখে ব্রণ উঠবে, তারও ব্যাখ্যা দিতে হবে এই ছেলের কাছে। একটা মেয়ে কেন 10 লাখ টাকা দিচ্ছে না বিয়ের আগেই, সেই জন্য তাকে প্রিপারেশন নিতে হবে, তার বাবা মার গলার উপরে চুরি চালিয়ে সে টাকার ব্যবস্থা করা লাগবে এই মেয়েটাকে। এই মেয়েটার হাইট বিশ্বাস করুন, আমি 5'10" হাইটের একজন মানুষ, আমার কাছাকাছি অলমোস্ট 5'8", 5'9". আমি বোনের দরজা দিয়ে তাকে আমি হাইটটা পর্যন্ত মাপছি স্ক্রিনে, আপনি দেখে নিন ব্যাকে গিয়ে রিভিউ করে। এবং আমরা যখন ওকে নেকআপ ছাড়া দেখতেছিলাম, আমি আর শান্তু, আমরা বলছিলাম যে এত সুন্দর মেয়ে হয়, কত মিষ্টি, কত মায়া মানুষটার মুখে। আর এই মেয়েটাকে প্রতি মুহূর্তে হিউমিলেট করতেছে, মানতে হবে। তাই বললাম যে আর শুনতে চাই না তোর কথা, গোটা পৃথিবী তোর জন্য ওয়েট করতেছে বোন আমার, 800 কোটি মানুষ পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ভালো কেউ অপেক্ষা করবে ডেফিনেটলি, এবং তোর জন্য ভালোবাসা প্রতিস্থাপিত হয়ে আসবে এবং জীবনটাকে তুই বড় করে বাঁচবি ডেফিনেটলি, দ্যাটস ফর শিওর। দোষের এই কথাগুলো বলার, আমি ওই পিছনে আর আটকে থাকতে চাইনি বোন, সেই কারণে কথাগুলো বলেছি। আমাকে বলেন আর কি বলতে চান। আর আর আরেকটা কথা হচ্ছে, ওই যে আমিও কাম করতে পারবো না ওনার মতো, এই যে ওই কথাগুলো হচ্ছে গিয়ে এত খোলামেলা ভাবে না বললে বা না জিজ্ঞাসা করলে বারবার, সেটা খুব ভালো হয়, কারণ সবাই তো আর একরকম না, সবাই তো আর বলতে পারে না, আবার সবার সামনে বললেও অস্বস্তি হয়। আন্ডারস্ট্যান্ড, বাট আমার স্ট্যান্ড নেওয়ার জায়গাটা মাঝখানে কেন ঢুকেছিলাম সেই নিয়ে কিছু বলার আছে কিনা? আর না না, আর কিচ্ছু বলার নেই। ইউ কনভিন্সড? হুম? ইউ কনভিন্সড যে কেন ঢুকেছিলাম মাঝখানে? হুম হুম। ওকে, আর কি বললেন যে আমি এত র ভাবে কেন এই কথাগুলো বলেছি, তাই এটা জাস্টিফাই করার কিছু নয়। মিডিয়া তো অ্যাটলিস্ট এত র ভাবে যাওয়া উচিত না, এবং শান্ত সাক্ষী, বহু বছর শান্তি আমার সাথে থাকে, কোনোদিন এইভাবে যায়নি। এটা হচ্ছে আমার পাশের ডিস্ট্রিক্ট, আমি রাজশাহী বাড়ি। ওই যে ছেলের কথা বলছিল নওগাঁ, আমার খুব গায়ে লাগতেছিল যে এরকম। হ্যাঁ, সত্যি সত্যি যদি এরকম হয় তাহলে তো আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, যেটা খুবই ভালো লাগে। হ্যাঁ, এই কারণে চ্যালেঞ্জটা পার্সোনালি নিয়ে ফেলেছি, যে কারণে আমার মুখের ভাষা এবং কথা এবং পার্সোনাল চ্যালেঞ্জের জায়গাটা এরকম ছিল। এর জন্য আমি ক্ষমা চাচ্ছি, যে আমার যে কোনো ফরম্যাটই হোক না কেন, একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে কথা বলার অধিকার আমার নাই। শান্তকে আমি বলেছি প্রডিউসার হিসেবে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, চ্যানেলের কাছে ক্ষমা চাচ্ছি, এটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু একটু পার্সোনালি নিয়ে ফেলেছি, কারণ এটা পাশের আমার ডিস্ট্রিক্ট, রাজশাহীর পাশের ডিস্ট্রিক্ট। আমি মানতে পারতেছিলাম যে এরকম একটা জায়গা ছেলে এরকম হইতে পারে, বাট এটাও বলেছি আমি, এটা প্রাইভেসি অ্যাক্টের সাথে কনফ্লিক্ট করে, তাই যে ছেলেটা যদি সঠিক হয়ে থাকে আর মেয়ে যদি মিথ্যা বলে থাকে, সেই ছেলে যেন আমাদের প্রোগ্রামে আসে, আমি তাকে এই প্রোগ্রামে রিপ্রেজেন্ট করার সুযোগ করে দেব। জি, আপনার যদি আর কোনো ওপিনিয়ন থাকে। না না, আর কিছু বলার নেই, দোয়া করবেন আমার জন্য, আর কিছু মনে করবেন না। মনে তো করিনি। ওভারঅল আপনি বলেন, এখন তো এতক্ষণ তো আমরা দুইজন কথা বললাম, ওভারঅল বলেন, হোয়াট ইউর রিঅ্যাকশন ফাইনালি আমাদের প্রোগ্রাম সম্বন্ধে এবং আমার সম্বন্ধে আপনার রিভিউ কি ফাইনালি? না, আপনার সম্বন্ধে আর কি বলবো, আপনার আপনার মানে কিছু বলার নেই, আমি খুব বেশি ভালোভাবে চিনি না আপনাকে, মাঝে মাঝে শুনি। চিন্তা হবে না, আজকের প্রেক্ষিতে আপনার রিভিউটা দেন। আপনি তো কথা বলেছিলেন, তার প্রেক্ষিতে আমি কথা বললাম, ফাইনাল রিভিউটা দেন, নাহলে তো একতরফা হয়ে গেল, রাইট? বলেন। না না, সেরকম কিছু আসলে বলার নেই। বাট ভালো থাকবেন। আমি যে কথাটা মাঝে বলছিলাম শেষেও বলতেছি, অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য। এর জন্যই নারীত্বের কারিজমার প্রতি আমি এত বেশি দুর্বল, যারা চোখে চোখ রেখে সত্যি কথা, সঠিক কথা বলার ক্ষমতা রাখে। অসম্ভব শ্রদ্ধা আপনার জন্য। বিদায়, আমি যাই, তুই আর একটু কন্টিনিউ কর, দেখ মানুষ তো কথা শুনতে পারে।
হুম কিন্তু আমি চাইনি জানিস যে এগুলো করতে গিয়ে তুই আরো পাজল হো, আরো ঝামেলায় পড়, আরো পেইন। আমি চাইছিলাম এইন্ড ইজ এইন্ড, এর আর কোনো গল্প নাই, নতুন করে ফ্রেশ স্টার্ট কাল থেকে হোক। ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই এখন। আমি কিছুই চাই না ওর রিলেটেড, ওই গল্প কিচ্ছু চাই না। আমি চাচ্ছি যে ফ্রেশ স্টার্ট কালকে থেকে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্য ওর ইনশাআল্লাহ। গল্পই আমি শুনতে চাচ্ছিলাম। অসংখ্য কমেন্ট আসছে আপনাকে নিয়ে, আমি অসংখ্য যাই comment। তাহলে, বিদায় নিই। অলরাইট, আমি কি আর কি ক্ষমা চাওয়ার আছে? তোকে 3 বার অফ বললাম। কোর্স না। ইভেন সে- যে যে আপুটা ফোন দিয়েছেন, আমি একটা না, ছোট্ট সে কথা, convinced হয়ে গেছে। না হ্যাঁ সে ডেফিনেটলি কনভিন্স, কিন্তু তাছাড়া একটা ছোট্ট কথা বলতে চাই, আমরা তো আসলে পর্দার ওপারে থেকেও কিন্তু দেখেন এই যে অনেক কমেন্ট আসছে, গুরু 1 ঘন্টা ধরে পিটানো হোক, এটা করা হোক, ওইটা করা হোক, এই ধরনের ইমোশন গুলো আসলে আপনাদের কখন হয়? যখন আপনারা গল্পের ভিতরে ঢুকে যান। আমিও দেখেন, ঢুকে যাই। আপনারা কিন্তু ডিরেক্টলি গল্প শুনছেন না, আর আমরা যারা এই চেয়ারে বসে গল্প শুনেছি, এরকম অনেক হয়েছে যে গল্প শুনে গুরু কেঁদে দিয়েছে, আমার চোখে পানি আমার চলে কিছু আসছে। তো দেওয়া উচিত হ্যাঁ। শান্ত, যে 18 বছর পরেও আমি এখনো একই ভাবে ঢুকি, নাহলে আমার Absolutely, এত পাগল হওয়ার দরকার ছিল absolutely। না। এবং এইটার কারণেই কিন্তু এই এটা যে হয়। প্রোগ্রামে এই যে হুহা করে বের হয়ে যেতে পারতাম। হ্যাঁ, এই মাস যে শেষে তো টাকা দিবি, যদি অনেক কম দিস তোরা, বাট দিতি তো আচ্ছা দিতি কিনা। আচ্ছা, এই যে বলেন অনেক হ্যাঁ। কম দিয়ে, টাকা না দিলেও তো আপনি এই প্রোগ্রামে হ্যাঁ। আসবেন, তাই না? কিন্তু তারপরেও যে আমি থামতে পারি না, আমি যে Right. ঢুকে যাই, হ্যাঁ, এটা তো সেটাই। ভালো দিক, অফ রাইট? কোর্স এটা ভালো গুড দিক, পার্ট of ইউ রেজ। course। ওকে, গুরু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আছে যান। আমার, হ্যাঁ। একটা সেলফি। সেলফি So sweet, so sweet. All right. আমার আমি কথা দে যে ওগুলার ইয়ে হবে না। না, ইনশাআল্লাহ কথা দিছি। ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহ। এটা আমি মানে আপনি একদম on air এ বোন বলছেন, এটা হিসাবে, কিন্তু বোন সাক্ষী হয়ে হিসাবে থাকবে। তোর ফরম্যাটে হ্যাঁ। হোক, বা আমি বা বললাম তোর না, সন্তান, শান্তপুর কাছে বলছি যে আমি এরপরে যখন আমি ওভারকাম আসবো, করব, হ্যাঁ তখন তখন আমি একদম ফেস রিভিল করে ফেস রিভিল করে আসবো। তোর সন্তানকে পাঠাবি যে তোর মামাকে জানিয়ে রাখ, তোর মামা একটু রজ্জটা কিন্তু জানিয়ে দিস, আমি কথা রেখেছি। আচ্ছা, পারবি না পারবি না। এই Okay. পিকচারটা দেওয়া ছিল আমার স্টোরিতে। আচ্ছা আমি আচ্ছা এগুলো আচ্ছা, দেখতে দিস ইজ চাচ্ছি। অলসো ভেরি কিউট। অলরাইট, আমরা হচ্ছে এখানে সেলফি তোলা হোক, আমি একটু আপনাদের আরেকবার কমেন্টগুলো বলে পড়ি। রাখি, লাস্ট টাইম বলতেছি যে আমি যে কথাগুলো বলেছি, ওকে, তৌহিদ নূর লিখেছেন, প্লিজ গুরু বেশি উত্তেজিত হবেন না, যদিও সহ্য করা যায় না। শান্তপু একটু শান্ত কাম। নাও ইউ আর ইন সেলফি মুড। কিন্তু গেঞ্জিটা ভালো লাগতেছে, শোনো, আমাকে দেখতে ভালো অনেক লাগবে না? সুন্দর। আমার এই বোনকে উদ্দেশ্য করে বললাম যে আমার বোনটা যেন অনেক ভালো থাকে, আর আপনার উদ্দেশ্যে বলতেছি আই এম সরি যে আমি খুব রাফ ডেলিভারিতে চলে গেছিলাম, না, এবং সেটার ব্যাখ্যা তো আমরা সেটা আমি দিয়েছি। কয়েক দফা ব্যাখ্যা দিয়েছি, জি, ক্ষমাও চেয়ে নিয়েছি। absolutely। এট দ্য সেম টাইম আপনাকে আরেক দফায় বলে রাখি, ওর তথ্য যদি সঠিক হয়ে থাকে, আমি যে কথাগুলো আপনাকে বলেছি সেগুলো উজ্জ্বল করব না, হুম। আর ওর কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে সেই রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি না। বাট আপনাকে অনুরোধ করতেছি যে আপনি প্লিজ আমাদের চ্যানেলে আসবেন এবং আপনাকে রিপ্রেজেন্ট করার ব্যবস্থা আমি করে দিব। বাট আমি কোনো ফরম্যাটই চাই না যে কোনো মেয়ে নিজেকে এত দুর্বল, এত ক্ষুদ্র, এত ছোট ভাবুক যে নিজেকে যে কোনো অবস্থায় কম্প্রোমাইজ করতে হবে, এরকম চিন্তা ভাবনা করুক। আর আপনাদের স্বার্থে আমরা কিন্তু নাম ঠিকানা কোনো কিছু ওপেন করিনি, রাইট? করেছি কি? No। নাম ঠিকানা কিছু ওপেন করিনি, যাতে করে আমাদের যে প্রাইভেসি অ্যাক্ট তার সাথে যেন কনফ্লিক্ট না হয়, সে কারণে আমাদের নাম ঠিকানা দেয়নি। এবং প্রসঙ্গক্রমে হঠাৎ করে আপনার আপনি যে সার্ভিসের সাথে আছেন সেই প্রসঙ্গটা নিয়ে আসছিল, তখন আমি প্রসঙ্গক্রমে বলেছি যে আমি নিজেও আর্মি ফ্যামিলি বিলংস করি, যেখানে আর্মি কমান্ড থাকে, সেখানে কোনোভাবেই কোনো মেয়ের সাথে অ্যাভিজ করার মিনিমাম কোনো সুযোগ থাকে না। তাই আপনার শুধরে যাওয়া উচিত যদি তার কথাগুলো সঠিক হয়ে থাকে। এ ধরনের অ্যাভিউজজনক আপনার দ্বারা কখনোই কারোর সাথে না হয়। আর আপনি যদি সঠিক আপনি হয়ে থাকেন, তাহলে প্লিজ আপনি চাইলে আপনাদের প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামে এসে আপনাকে প্রেজেন্ট করতে পারেন। বিদায় দিই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। absolutely। টেক কেয়ার। সবার জন্য অনেক অনেক দোয়া। আমার মন পড়ে থাকে দেশটার জন্য। এই দেশটা কারো বাপের না। স্পেশালি দল মতের ঊর্ধ্বে থেকে এই দেশ এবং দেশের মানুষকে ক্ষতবিক্ষত করার অধিকার কারো নাই। এ দেশটা যেন ভালো থাকে, ভালো থাকে যেন দেশের মানুষ। সে প্রত্যাশায় মেহেতেশাম সাইনিং অফ।